আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি অষ্টম শ্রেণীর একাডেমিক অনলাইন প্রোগ্রামের বিজ্ঞান ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা কি সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এবং লাউডলি শুনতে পাচ্ছ কিনা একটু জানাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, ক্লাস শুরু হওয়ার পূর্বে তোমরা আমাদেরকে একটু একটা বিষয় জানাও, সেটা হচ্ছে তোমরা কি আজকে এক্সাম দিছো? তোমাদের তো হচ্ছে আজকে অনেকে যারা বাংলা ইংলিশ প্রোগ্রামে আছো, মানে যারা বাংলা ইংলিশ প্রোগ্রামে নাই তারা না, যারা হচ্ছে বাংলা ইংলিশে আছো তারা শুধু জানো পরীক্ষা দিছো কিনা। আমাদের সাথে এমন অনেকেই আছো যারা হচ্ছে এই প্রোগ্রামে আছো বাট বাংলা ইংলিশ প্রোগ্রামেও আছো, তো তারা একটু জানাও দিছো কিনা। ওকে, অনেকেই দিয়ে দিয়েছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ, একদম ভালো হয়েছে অনেকের। হ্যাঁ, এই প্যাটার্নে হচ্ছে পরবর্তী প্রোগ্রামগুলো হয়ে যাবে, তো তোমরা যদি একটা পরীক্ষা দিতে পারছো পরবর্তী পরীক্ষাগুলো দিতে পারবে। আর তোমরা যারা সায়েন্স ম্যাথে আছো তোমরা তো অধ্যায় ভিত্তিক পরীক্ষা দিচ্ছই অলরেডি, আগে থেকেই পরীক্ষাগুলো দিচ্ছ। যে ম্যাথের পরীক্ষা দিছো, অনেকে বিজ্ঞানের পরীক্ষা দিয়েছো। তো এগুলো তোমাদের একটু আইডিয়া হয়ে গেছে। তো আস্তে আস্তে সবকিছুতেই তুমি ইউজ টু হয়ে যাবে, যে আমাদের অনলাইন প্রোগ্রাম সম্পর্কে সবকিছু ধারণা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ। ওকে। হ্যাঁ, ক্লাস শেষ হওয়ার পরও দিতে পারবা, সমস্যা নাই। যারা হচ্ছে অনলাইনে আছো, যেহেতু হচ্ছে রাত 11টা পর্যন্ত এক্সাম দেওয়া যাবে, যারা হচ্ছে এখনো এক্সামটা দাওনি তোমরা হচ্ছে দিয়ে দিবা। ওকে, নো প্রবলেম। হ্যাঁ, যারা অফলাইনে আছে তারা অনলাইনে দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন আর কোশ্চেন না করে আমরা ক্লাসে চলে যাবো 1 মিনিটের মধ্যেই। হ্যাঁ, এক্সামের রেজাল্ট তোমাদেরকে দিয়ে দিবে। এগুলো হচ্ছে সেন্ট্রালি আসার পর এখান থেকে আমাদের ভাইয়েরা খাতা দেখে তারপরে হচ্ছে এগুলো তোমাদেরকে আবার ব্রাঞ্চের মাধ্যমে মেসেজ দিয়ে হচ্ছে রেজাল্ট দিয়ে দিবে। ওকে। হ্যাঁ, কম্বো বেচে যারা আছে তারাও হচ্ছে অনলাইনে দিতে পারবা, তোমরা যে কোনো একটা ইউজ করতে পারবা, সমস্যা নাই। আচ্ছা, রামিসা লিখেছো সাউন্ড ক্লিয়ার না, তুমি হচ্ছে তোমার সাউন্ড সিস্টেমটা চেক করো, বাকি সবাই হচ্ছে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছে, তুমি একটু দেখে নাও। ওকে। তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে, তারপরে হচ্ছে যদি কোনো কারণে ভুল হয় এটা সলভ দেওয়া হবে, সবকিছু দেওয়া হবে, ঠিক আছে, যাতে পরবর্তীতে তুমি সলভ থেকে দেখে শিখে নিতে পারো যে তোমার কোথায় ভুল হয়েছে, এটার কি অ্যান্সার হইতো। ওকে। হ্যাঁ, আজকে যারা হচ্ছে এক্সাম দাওনি তোমরা হচ্ছে আগামীকাল দিতে পারবা, বিশেষ করে যারা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের আছো, তোমাদের পূজা ছিল সেই জন্য পরীক্ষাটা রাখি নাই তোমাদের জন্য, আগামীকাল দিতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, অফলাইনে এক্সাম দিয়েছে পোর্টালে বলতেছে অ্যাবসেন্ট, সমস্যা নাই, ওটা পরে অ্যাড হয়ে যাবে, ওটা তার সাথে সাথে সফটওয়্যার ওঠানো হয়নি, সমস্যা নাই। ওকে। রেজাল্ট দিতে কিছুদিন সময় লাগবে, এটা দেখতে হবে তো সবার খাতা। আচ্ছা, প্যারাল টেক্সট কিছু বাকি আছে, সমস্যা না, আস্তে আস্তে সবগুলোই পেয়ে যাবে। প্যারাল টেক্সট আস্তে আস্তে সবকিছু মানে সবগুলোই তোমাদের হাতে পৌঁছে যাবে। ঠিক আছে, ওকে, আমরা ক্লাসে চলে যাই। সালামু আলাইকুম, সালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছি সবাই?
আরিয়ান, আলবি, আরিয়ান, শিমরান, জাহরা, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছি তো? নাজিফা, জুবায়েত, আতিকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো আছি ভাইয়া। ওকে 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 ওকে, সবাই সালাম দিয়েছো, সবারটা তো আর পড়া সম্ভব না। আলহামদুলিল্লাহ। ওকে সাইমা, প্যারাল টাস্ক কি দিছে? তো প্যারাল ট্যাক্সের জন্য হচ্ছে তুমি ব্রাঞ্চে যোগাযোগ করো, হ্যাঁ। ওকে শিহাব। ওকে আচ্ছা, আমরা কি এখন ক্লাসে যাব? ক্লাসে যাব কি যাব না? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে ওকে আচ্ছা, গত ক্লাসে যা যা পড়েছি সেগুলো কি কিছুটা হলেও মনে আছে কিনা তোমাদের? কারণ হচ্ছে আজকে হচ্ছে আমরা, আজকে তেমন পড়াশোনা নাই, আমরা শেষের দিকে হচ্ছে আগের যে পড়া আছে এবং আজকে যা পড়বো সবকিছু মিলে একটা রিকেপ দিব, হ্যাঁ। সেজন্য বললাম যে আগের যা পড়েছো তা একটু হলেও মনে আছে কিনা। ওকে ওকে, আরে মনে থাকবে না কেন, ইনশাল্লাহ। তাইলে ওকে, ভাইয়ার পরিচয় দিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে গত ক্লাসের বাড়ির কাজ। তো আজকে হচ্ছে আমরা বিশেষ করে হচ্ছে দুইটা শ্রেণী, অর্থাৎ দুইটা ক্লাস নিয়ে হচ্ছে আমরা পড়াশোনা করব। একটা হচ্ছে আমাদের সরীসৃপ বা রেপটাইলস, আর একটা হচ্ছে স্তন্যপায়ী বা ম্যামেলিয়া। ঠিক আছে, তাহলে আমাদের যে প্রথম যেটা শ্রেণী, যেটা আমরা আজকে পড়বো, সেটা হচ্ছে কি সরীসৃপ বা রেপটেলিয়া। তাহলে এই যে সরীসৃপ বা রেপটেলিয়া কারা, আমরা তো অনেকেই চিনি যে কারা আসলে সরীসৃপ, অনেকে হয়তো দেখেছিও। বিভিন্ন জুতে যখন আমরা ভিজিট করেছি তখন হচ্ছে বিভিন্ন রেপটেলিয়া আমরা দেখেছি। তো এরা হচ্ছে প্রধানত আমাদের যে কুমির, তারপর হচ্ছে তোমার সাপ, এই এই জাতীয় টিকটিকি, এই জাতীয় প্রাণীগুলো হচ্ছে আমার কি রেপটিলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। তো এদের কি কি বৈশিষ্ট্য আছে তা আমরা দেখবো। এদের তিনটা বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে এরা কি করে, বুকে ভর দিয়ে চলাচল করে, অর্থাৎ ক্রলিং করে, এভাবে ক্রলিং করে করে চলাচল, বুকে ভর দিয়ে কি করে চলাচল করে, ক্রলিং করে করে। ঠিক আছে, তারপর হচ্ছে এদের ত্বক যেটা সেটা হচ্ছে শুষ্ক থাকে এবং আঁশ যুক্ত, অর্থাৎ এদের ত্বকে কি থাকে, স্কেলস থাকে, আঁশ থাকে। তারপর এদের চার পা থাকে। কুমিরের কথা চিন্তা করো, জাস্ট কুমিরের কথা চিন্তা করো। এই যে কুমির, এই যে কুমিরের কয় পা থাকে, চার পা। এদের চার পায়ে পাঁচটি করে কি থাকবে, নখরযুক্ত আঙ্গুল থাকবে। পাঁচটি করে নখরযুক্ত কি থাকবে, আঙ্গুল থাকবে। আমাদের যেমন পাঁচটা আছে, আমাদের যেমন পাঁচটা আঙ্গুল আছে, ঠিক তেমনি তাদের প্রত্যেকটা পায়ে হচ্ছে কি থাকবে, পাঁচটি করে আঙ্গুল থাকবে এবং প্রত্যেকটা আঙ্গুলে কি থাকবে, নেল বা নখর থাকবে। ঠিক আছে, এতটুকু বুঝছি কিনা? অর্থাৎ এরা বুকে ভর দিয়ে ক্রলিং করে করে চলবে। তারপর এদের যে ত্বক স্কিন সেটা হচ্ছে শুষ্ক এবং আঁশযুক্ত, অর্থাৎ স্কেল ওয়ালা হবে। এবং এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এদের চার পায়ে পাঁচটি করে নখরযুক্ত কি থাকবে, আঙ্গুল বা টোস থাকবে। ঠিক আছে কিনা? এটুকু বুঝছো কিনা? একদম ইজি। জাস্ট একবার চোখ বন্ধ করে চিন্তা করো যে তিনটা বৈশিষ্ট্য কি ছিল, চিন্তা করো, দেখবো হচ্ছে তোমার মনে চলে আসছে। সাউন্ড, হ্যাঁ সাউন্ড তো সবার ক্লিয়ার হচ্ছে, তোমার হয়তো একটু সমস্যা হচ্ছে। তাহলে এই যে রেপটিলিয়া বা সরীসৃপ শ্রেণী ক্লাসের আমাদের কি কি উদাহরণ আমরা দিতে পারি? আমরা তিনটা উদাহরণ দিতে পারি যেগুলো আমরা সচরাচর আমাদের আশেপাশে আমরা দেখে থাকি। যেমন টিকটিকি, অর্থাৎ ওয়াল লিজার্ড, দেওয়ালের যেটা। তারপর হচ্ছে কুমির, ক্রোকোডাইল, তারপর সাপ, স্নেক। তাহলে এই তিনটা উদাহরণ আমরা দিতে পারি। এবারে হচ্ছে আমাদের অ্যাবিস বা পক্ষীকুল, অর্থাৎ পাখি। অর্থাৎ যত ধরনের বার্ড আছে সবগুলো হচ্ছে এই ক্লাস বা শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে পাখির কি কি আছে তুমি একবার চিন্তা করো। তারপর আমরা হচ্ছে এখানকার যেগুলো সাধারণ বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স সেগুলোর সাথে আমরা মিলিয়ে নিব। দেখো পাখি কিন্তু কি থাকে, প্রত্যেকটা পাখির দেহ পালকে, পালকে কি থাকে, আবৃত থাকবে। তারপর এদের যে টুট, আচ্ছা আমাদের যে লিপটা, আমাদের লিপ লিপের মতো আছে, কিন্তু এদের লিপটা হচ্ছে কি হয়ে যায়, একটু চঞ্চু বা বিগ, বিগ চঞ্চুতে কি হয়, পরিণত হয়। এই যে পাখির টুট, যেটা পাখির টুট, এটা একটা পাখি। তো তো এটা হচ্ছে কি চঞ্চু, এটা হচ্ছে কি চঞ্চু, যেটাকে আমরা লিপ বা টুট বলি, সেটা পাখির ক্ষেত্রে কি হবে, চঞ্চু বা বিগ। ঠিক আছে, ওকে। তারপর আসো এদের যে ফুসফুস। এরা যেহেতু এরা পাখিরা কিন্তু কোথায় থাকে না, পাখিরা থাকে কোথায়,
আমাদের সাধারণত এরা হচ্ছে এয়ারে বা আমাদের স্থল ভূমিতে থাকে, এরা কিন্তু পানিতে থাকে না। তো এদের ক্ষেত্রে আমাদের যে শ্বসন কার্য বা রেসপিরেটরি সিস্টেমের যে প্রধান অঙ্গ সেটা কি হবে? ফুসফুস বা লাং। ফুসফুস বা লাং। এবং ফুসফুসের সাথে এদের একটা কি থাকবে? বায়ুথলি বা এয়ার সেক থাকবে। বায়ুথলি বা এয়ার সেক, অর্থাৎ একটা ফুসফুসের পাশাপাশি এদের একটা কি থাকবে? থলির মতো অংশ থাকবে, পাউচ। একটা থলির মতো অংশ থাকবে, সেক, যেখানে হচ্ছে বায়ুপূর্ণ থাকবে। এবং এটার কারণে এদের কি, এরা যখন উড়ে তখন এটা, এই যে বায়ুথলির থাকার কারণে এরা সহজে কি করতে পারে? উড়তে পারে। বায়ুথলিতে বাতাসপূর্ণ বায়ুথলি থাকার কারণে এরা কি করতে পারে? সহজে উড়তে পারে। ঠিক আছে। তারপর এদের হাড়গুলা কি হয়? শক্ত হয়, হালকা হয় এবং ফাফা। অর্থাৎ এদের হাড়গুলা, আমাদের হাড়গুলা কি হয়? শক্ত, ঠিক আছে, আমাদের হাড়গুলা শক্ত হয়। তারপর হচ্ছে আমাদের হাড়গুলো কিন্তু শক্ত কিন্তু ভারী হয়। কেন ভারী হয়? কারণ আমাদের হাড়গুলো হচ্ছে একটু জমাটবদ্ধ, এত ফাফা না, ভিতরে কিন্তু এত ফাফা না বা কেভিটি নাই। কিন্তু এদের হাড়গুলো হচ্ছে কিরকম হয়? এদের হাড়গুলো যদি দেখি তাহলে দেখা যায় হচ্ছে এখানে অনেকগুলো মানে ফাফা জায়গা থাকে বা একদম হালকা, একদম হালকা মনে হয়। এই হালকা হওয়ার কারণে এরা কি করতে পারে? সহজে বাতাসে উড়তে পারে। যদি হাড়গুলো যদি ভারী হইতো তাহলে কি এরা কি উঠতে পারতো? পারতো না। সেই জন্য এদের কি হয়? হাড়গুলো শক্ত এবং হালকা এবং ফাফা হয়। ঠিক আছে। তারপর এরা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী, অর্থাৎ ওয়ার্ম, উষ্ণ রক্তের প্রাণী, ওয়ার্ম ব্লাডেড। এই যে উষ্ণ রক্তের প্রাণী, এটা মানে কি? এটার মানে হচ্ছে এদের যে দেহের তাপমাত্রা, আমাদের প্রত্যেকের একটা তাপমাত্রা আছে। আচ্ছা, মানুষের আহ সাধারণ তাপমাত্রা কত একটু বলো আমাকে। আচ্ছা, ফাফা মানে হচ্ছে তোমার খালি, স্পেস, অর্থাৎ এদের হার্টটা হচ্ছে স্পেসফুল, অর্থাৎ অনেকগুলো খালি ক্যাভিটি থাকে। ঠিক আছে। আর পালক, পালক হচ্ছে তোমার ফেদার, ফেদার, এই যে এখানে যেগুলো ফেদার, ঠিক আছে, পালক বা ফেদার। আর তোমার ফাফা মানে হচ্ছে খালি বা স্পেস ওয়ালা বা ক্যাভিটি ওয়ালা। ওকে, 37, 37 সেলসিয়াস অথবা 98, অ্যারাউন্ড 37 সেলসিয়াস অথবা 98 ডিগ্রি ফারেনহাইট, কোন একটা বললে হবে। আচ্ছা, এই যে মনে করো আমরা যারা হচ্ছে একটু উন্নত শ্রেণীর প্রাণী রয়েছি, সেটা পাখি হোক বা আমরা স্তন্যপায়ী যারা আছি, মানুষ, বানর, এইসবের ক্ষেত্রে হচ্ছে কি হয়? উষ্ণ রক্তের এইসব প্রাণী হচ্ছে সাধারণত কি হয়? উষ্ণ রক্তের প্রাণী। কেন এদের উষ্ণ রক্তের প্রাণী বলা হয়? প্রাণী বলা হয় কারণ হচ্ছে এদের যে দেহের তাপমাত্রা যেটা, সেটা পরিবেশের সাথে ওঠানামা করে না। মনে করো আমি আমি একটা মানুষ, ঠিক আছে, আমি এখন বাংলাদেশে থাকি, যেখানে হচ্ছে তোমার আজকের তাপমাত্রা মনে করো হচ্ছে 20 ডিগ্রি। এই যে 20 ডিগ্রি, আমার শরীরের তাপমাত্রা কি কমছে? বা পরিবেশের সাথে, পরিবেশের তাপমাত্রা হচ্ছে আজকে কত? 20 ডিগ্রি। কিন্তু আমার শরীরের তাপমাত্রা কিন্তু এতই থাকবে, ঠিক কিনা? আবার মনে করো তুমি হচ্ছে একটা তুমি একদম উষ্ণ বা মরুভূমিতে গেলা, যেখানে হচ্ছে তোমার 46 ডিগ্রি সেলসিয়াস কি আছে? তাপমাত্রা আছে। তুমি যদি সেখানে যাও তাহলে কি তোমার বডির তাপমাত্রা কোনো উঠানামা হবে? হবে না। আবার তুমি যদি একদম বরফ ঘেরা অঞ্চলে বা অ্যান্টার্কটিকা ওই ধরনের অঞ্চলে যদি তুমি যাও, যেখানে হচ্ছে একদম মাইনাসে কি থাকে, মাইনাস, মাইনাস হচ্ছে তোমার পরিবেশের তাপমাত্রা একদম মাইনাস থাকে, তুমি যদি সেখানে যাও তাহলে তোমার তাপমাত্রা, দেহের তাপমাত্রা কিন্তু সেমই থাকবে। এই যে পরিবেশের সাথে তোমার দেহের তাপমাত্রা যে ওঠানামা করছে না, সেটা হচ্ছে উষ্ণ রক্ত, উষ্ণ রক্তের প্রাণী বা যেসব প্রাণীর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে সেটা, তাদেরকেই বলা হয় উষ্ণ রক্তের প্রাণী। তো মানুষের ক্ষেত্রে যেমন এই ঘটনাটা ঘটে, ঠিক পাখিদের ক্ষেত্রেও এই ঘটনাটা কিন্তু ঘটে। এটার কারণে পাখিদের মানে অন্যান্য যেসব প্রাণী আছে কর্ডেট পর্বের, তাদের চেয়ে হচ্ছে পাখিদেরকে একটু উপরে স্থান দেওয়া হয়েছে। বুঝছো? এটুকু বুঝছো কিনা? উষ্ণ রক্তের প্রাণী বা ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেল কাদের বলছি সেই জিনিসটা বুঝছো কিনা? ওকে রাজিন। হুম, ডাক ইজ কোল ব্লাডেড। ওকে, ওকে ওকে ওকে। আচ্ছা, কেভিটি, কেভিটি হচ্ছে, কেভিটি 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 মানে হচ্ছে তোমার গবর বা স্পেস, যে কোনো কিছু বলতে পারো, বা খালি জায়গা, শেষ, এটুকু। তাহলে চলো, এই যে তোমার ম্যাকফাই, দোয়াল, তারপর হচ্ছে ডাক, ক্রো, ঠিক আছে, কয়েকটা পাখির নাম লিখে দিয়ে আসবা, শেষ। অনেকে হচ্ছে পালক কি জিনিস জিজ্ঞেস করতেছিল, এইগুলো হচ্ছে পালক, ফেদার, ফেদার, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার কি?
চঞ্চু বা বেক। এবার আসি হচ্ছে আমাদের যে শ্রেণী, অর্থাৎ আমরা মানুষরা যে শ্রেণীর অন্তর্ভুক্ত সেই শ্রেণীটা। এখানে একটা কথা খেয়াল রাখো যে এরা হচ্ছে সর্বোন্নত প্রাণী গোষ্ঠী, সর্বোন্নত প্রাণী গোষ্ঠী, অর্থাৎ ম্যামেলিয়া বা স্তন্যপ্রায়ী প্রাণীরা হচ্ছে কি, যত ধরনের আমাদের এই যে প্রাণী জগতে অ্যানিমেল ওয়ার্ল্ডে যত ধরনের প্রাণী আছে সবচেয়ে কি উন্নত হচ্ছে কারা, যারা স্তন্যপায়ী প্রাণী তারা। ঠিক আছে, এই যে ম্যামেলিয়া, ম্যামেলিয়া নামটা কেমনে হলো, ম্যামেলিয়া নামটা কেমনে হলো? আচ্ছা, আমাদের হচ্ছে যেসব প্রাণীগুলো স্তন্যপায়ী তাদের ক্ষেত্রে হচ্ছে কি আছে, মেমরি গ্ল্যান্ড, মেমরি গ্ল্যান্ড বা স্তন। এই যে স্তন, এই স্তন থেকে হচ্ছে একটা বাচ্চা মাতৃদুগ্ধ কি করে পান করে বড় হয়। এই স্তন থেকে শিশুরা, অর্থাৎ যে কোনো স্তন্যপায়ী প্রাণীর শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। সেজন্য এইসব প্রাণীকে কি বলা হয়, ম্যামেলিয়া। বুঝছো? কারণ এইসব প্রাণীদের কি থাকে, ম্যামারি গ্ল্যান্ড থাকে, যেখান থেকে নিঃসৃত হওয়া দুগ্ধ বা মাতৃদুগ্ধ, মিল্ক, সেগুলো পান করার মাধ্যমে শিশুরা কি হয়, বড় হয়। ঠিক আছে, তারপরে এদের অন্যতম উদাহরণ, এদের অন্যতম বৈশিষ্ট্য কি, এদের দেহ হচ্ছে লোমে আবৃত। এদের দেহ কিসে আবৃত, লোমে আবৃত। তারপর এরাও বললাম আগে যে এরা উষ্ণ রক্তের প্রাণী, কিসের মতো, পক্ষীকুলের নেই। তারপর হচ্ছে স্তন্যপায়ী প্রাণীরা সন্তান কি করে, প্রসব করে, ডিম কিন্তু পারে না। কখনো দেখছো ঘোড়া, তারপর গরু, মানুষ ডিম পারছে, পারে না। এরা কি করে, সন্তান প্রসব করে। কিন্তু ব্যতিক্রম একটা আছে, এক্সেপশন একটা আছে, সেটা কি, প্লাটিপাস। প্লাটিপাস কিন্তু কি করে, এটা কিন্তু স্তন্যপায়ী প্রাণী অর্থাৎ ম্যামেলিয়া, কিন্তু এটা কি করে, সন্তান প্রসব করে না, কি করে, ডিম পারে। সেজন্য এটা হচ্ছে কি ব্যতিক্রম। ঠিক আছে, তাহলে প্লাটিপাস হচ্ছে তোমার একটু হাঁসের মতো, কিন্তু সম্পূর্ণ হাঁসের মতো না। এটা একটা স্তন্যপায়ী প্রাণী, কিন্তু সব ধরনের বৈশিষ্ট্য এর মধ্যে আছে, কিন্তু একটা বৈশিষ্ট্য নাই, সেটা হচ্ছে এরা হচ্ছে ডিম পারে, সন্তান প্রসব না করে ডিম পারে। এটাই হচ্ছে গিয়া। ঘোড়ার ডিম আছে, আচ্ছা, ওকে, থাকলে ভালো। তারপর আসি হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড অর্থাৎ হার্ট, আমাদের যে হার্ট, সেটা কই প্রকোষ্ঠ বিশিষ্ট, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ 4টা কি আছে, ক্যাভিটি আছে। যেমন আমাদের হার্ট কিরকম, এই যে এই যে দেখো আমাদের হার্টে যেমন এই যে 4টা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টা কি আছে, প্রকোষ্ঠ আছে। প্রকোষ্ঠ বা চেম্বার, চেম্বার কয়টা, 4টা। এই যে উপরের দুইটা যেটা, এটাকে উপরের গুলাকে বলা হয় হচ্ছে অলিন্দ, অলিন্দ বা অ্যাট্রিয়াম। এই যে এটাকে কি বলা হয়, অ্যাট্রিয়াম বলা হয়। আর নিচের গুলাকে বলা হয় কি, ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল বা নিলয়, নিলয়। ঠিক আছে, তাহলে এদের যে স্তন্যপায়ী প্রাণীদের যে হৃৎপিণ্ড বা হার্ট, সেটা কই কই প্রকোষ্ঠ বিশিষ্ট, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কই প্রকোষ্ঠ বিশিষ্ট, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। অর্থাৎ এর মধ্যে 4টা কি থাকবে, চেম্বার থাকবে, 4টা ক্যাভিটি থাকবে, গহ্বর থাকবে। ঠিক আছে, ওকে। সাইল বলছে হচ্ছে ঘোড়ার ডিম ভাজা খাইছে, ওকে, অনেক টেস্ট। ও, পাখির হাড়ের ক্যাভিটি। শোনো, পাখির হাড়ের ক্যাভিটি বলতে হচ্ছে তোমার এই যে মনে করো এটা একটা হাড় পাখি, তো এখানে হচ্ছে পাখি হাড়ের মধ্যে হচ্ছে কি থাকে, বিভিন্ন খালি জায়গা থাকে, বিভিন্ন ফাঁকা জায়গা থাকে, বিভিন্ন ফাঁকা জায়গা। এই যে ফাঁকা জায়গা, ফাঁকা বা খালি জায়গা, খালি, খালি জায়গা হচ্ছে সেগুলো হচ্ছে কি, ক্যাভিটি, ক্যাভিটি। প্রকোষ্ঠ হচ্ছে চেম্বার, প্রকোষ্ঠ হচ্ছে কি, চেম্বার। এই যে মনে করে এটা একটা প্রকোষ্ঠের মতো, এই যে এটা একটা প্রকোষ্ঠের মতো, বা একটা গর্তের মতো, বা ক্যাভিটির মতো, একটা গহ্বরের মতো। ঠিক আছে, চেম্বার এরকম।
মানে এরকম 4টা চেম্বার নিয়ে হচ্ছে তোমার কি হয়, এই হার্টটা হয়। আচ্ছা চোয়াল, এই যে আমার এটা হচ্ছে কি চোয়াল, এই যে চোয়াল। হ্যাঁ প্লাটিপাস হচ্ছে ওয়াটারে থাকে। কিসের কিসের অনিলের, আচ্ছা অলিন্দ, অলিন্দ, অলিন্দ। আমি এদিকে আর একটু লিখছি, এটা হচ্ছে কি অলিন্দ, অলিন্দ। কারণ নাম কি আছে অলিন্দ? অ্যাট্রিয়াম, ATRIUM, অ্যাট্রিয়াম। ঠিক আছে, উপরে থাকে অলিন্দ বা অ্যাট্রিয়াম, নিচে থাকে কে নিলয় বা ভেন্ট্রিকল। তাহলে দুই পাশে দুইটা করে করে 4টা কি থাকবে আমাদের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ থাকবে বা চেম্বার থাকবে। তারপর চোয়ালের, চোয়ালের বিভিন্ন ধরনের কি আছে দাঁত আছে। বিভিন্ন ধরনের দাঁত থাকার কারণে এদেরকে কি বলা হয়, হেটারোডন্ট বা হেটারোডন। মানে কি, এই দেখো নামটা দেখো, হেটারো শব্দের অর্থ কি, হেটারো শব্দের অর্থ হচ্ছে ডিফারেন্ট বা ডিফারেন্ট। আর ডন্ট মানে হচ্ছে কি তোমার ডেন্টিস্ট থেকে আসলো, ডেন্টিস্ট। ডন্ট মানে হচ্ছে তোমার টিথ বা দাঁত। ওকে, তাহলে বিভিন্ন ধরনের দাঁত, এই যে তোমার সামনের দাঁতগুলো দেখো, তারপর সামনের যে পাশের দাঁত সেটা দেখবে হচ্ছে অনেক সুস্বাদু, তারপরের দাঁতগুলো দেখো একটু বড় টাইপসের, চ্যাপ্টা টাইপসের। তো দেখো এই যে তোমার কেভিটির মধ্যে, তো চোয়ালের মধ্যে বিভিন্ন ধরনের যে দাঁত আছে, সেই জিনিসটাও একটা কি তোমার স্তন্যপায়ী প্রাণীর একটা সাধারণ বৈশিষ্ট্য। ঠিক আছে, না চোয়াল মানে দাড়ি না, এই যে এটা তোমার কি বলে ম্যান্ডিবল, বা এই যে তুমি গালে হাত দিয়ে দেখো যে শক্ত যেটা জিনিস আছে, যেটার উপর দাঁত, তোমার দাঁত আছে, বা যেই জিনিসের উপর তোমার ধাত আছে সেটা হচ্ছে কি চোয়াল। হ্যাঁ জ জ জ, সরি সরি, এই তো আমার ওয়ার্ডটা আসতেছে না, জ, এই যে জটাকে বলা হয় চোয়াল। সরি, ধন্যবাদ তোমাদের যে তোমরা মনে করে করে দিয়েছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা তোমার নিজের দিকে তাকাও, এই যে তুমি লোমে আবৃত, তারপর হচ্ছে তুমি হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী, যে পরিবেশের তাপমাত্রা যেমনই হোক না কেন, তোমার তাপমাত্রা, দেহের যে তাপমাত্রা সেটা কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াসের উপর নিচে হবে না, যদি অসুস্থ না হও আর কি। তারপর হচ্ছে তুমি কি তোমার স্তন্যপায়ী প্রাণীরা অর্থাৎ মানুষের ক্ষেত্রেও দেখা যায় যে এরা কি করে সন্তান প্রসব করে অর্থাৎ চাইল্ড কি করে বার্থ দেয়। তারপর এটা একটা ব্যতিক্রম আছে, সেটা কি প্লাটিপাস, এটা কি করবে, এটা কিন্তু ডিম পারবে, এটা কি করবে ডিম পারবে। তারপর আমরা কি করি, আমরা ছোটবেলা থেকে মায়ের দুধ খেয়ে কিন্তু বড় হয়, মাতৃ দুগ্ধ খেয়ে কিন্তু কি হয় বড় হয়। এই স্পেশাল বৈশিষ্ট্যটার কারণেই এই পুরা ক্লাসের নাম হইলো কি ম্যামেলিয়া। তারপর আসি আমাদের যে হৃৎপিণ্ড আছে সেটা হচ্ছে কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। উপরে থাকে 2টা অলিন্দ, নিচে থাকে 2টা ভেন্ট্রিকল। তারপর আমাদের যে চোয়াল বা জ লাইন, সেখানে কি থাকে বিভিন্ন ধরনের দাঁত থাকবে, কিছু আছে হচ্ছে ছোট, কিছু সুসালু অর্থাৎ খুব ধারালো, আর কিছু আছে চ্যাপ্টা মোটা। এই যে অনেক ধরনের দাঁত আছে সেটাকে আমরা কি বলছি হেটারোডন্ট, বা হেটারো মানে কি ডিফারেন্ট, আর ডন্ট মানে হচ্ছে দাঁত। অর্থাৎ চোয়ালে কি আছে বিভিন্ন ধরনের দাঁত আছে, এটাও এক ধরনের কি আমাদের স্তন্যপায়ী বা ম্যামেলিয়া শ্রেণীর হচ্ছে কি বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা গ্রন্থি মানে হচ্ছে, কই 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 গ্রন্থি কই ভাই, আচ্ছা সমস্যা নাই। এই যে গ্রন্থি বা গ্ল্যান্ড হচ্ছে কি, এই যে মনে করো আহ, তুমি পড়ালেখা করলে না, পড়ালেখা না করার পর তোমার কালকে কি আছে, এক্সাম আছে, তুমি পরীক্ষা দিতে গেলা, তো তোমার কি অবস্থা হবে বলো তো, তোমার বুকটা কি করবে, ধক 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 করবে ভয়ে, কারণ তুমি কিছু পারবে না। এই যে তোমার একটা যে শারীরিক পরিবর্তন হয়ে যাচ্ছে, বা মনে করো তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, বা মাগরিবের সময় তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, দেখো হচ্ছে হঠাৎ একটা সাপ পড়লো সামনে, তুমি কি করবা, এরকম করে চিৎকার উঠবে। এই যে হঠাৎ করে যে তোমার এত ধরনের চেঞ্জ হয়, বা ভিতরে যত ধরনের চেঞ্জ হয়, সবকিছুর পিছনে কিন্তু কি দায়ী, হরমোন, যেটা আমরা সামনে বা তোমরা আরেকটু বড় হলে পড়বা। ঠিক আছে, এটা একটা রাসায়নিক পদার্থ যেটা আমাদের দেহের বিভিন্ন গ্রন্থিতে থাকে। অর্থাৎ গ্রন্থি কি বা গ্ল্যান্ড কি, গ্ল্যান্ড হচ্ছে এই যে আমাদের বিভিন্ন ধরনের কার্যাবলীর জন্য, আমাদের পুরা দেহের নিয়ন্ত্রণের জন্য যে হরমোনগুলা নিঃসৃত হয়, সেগুলো হচ্ছে এই গ্ল্যান্ড বা গ্রন্থিতে কি থাকে, জমা থাকে। যখন দরকার হবে তখন এই গ্রন্থি বা গ্ল্যান্ড থেকে ওই হরমোনগুলা কি হবে, বিভিন্ন জায়গায় পরিবাহিত হয়ে বিভিন্ন কাজ কি করবে, সম্পাদন করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হুম এই প্লাটিপাস তো আমার এখানে স্লাইডে নাই, তোমরা একটু দেখে নিও নেট থেকে। এই মুরগি হচ্ছে কি পাখি,
মুরগি কি পাখি? না না, ইংলিশ গুলো হচ্ছে কাদের জন্য? যারা হচ্ছে ইংলিশ ভার্সনে আসো। আর ইংলিশ ভার্সনে যদি কেউ যদি বাংলা না বুঝে আমাকে বলে দিও, হ্যাঁ? আমি যদিও সবগুলো মেনশন করে ট্রাই করি, তোমার এরপরে যদি তোমরা না বুঝো আমাকে বলে দিও। আর বাংলা ভার্সন যারা আছো তারা হচ্ছে দরকার নাই, তবে জেনে রাখা ভালো। কিন্তু পরবর্তী যখন তোমরা পড়াশোনা করবা সবকিছু কিন্তু তোমার ইংলিশে হয়ে যাবে। ডন্ট, ডি ডি, এটা হচ্ছে ডি। এটা কি? ডি, ডন্ট। এই যে ডেন্টিস্ট বলি না আমরা, দাঁতের ডাক্তারকে কি বলি? ডেন্টিস্ট। এই ডেন্টিস্ট থেকে ডন্ট, ডন্ট হচ্ছে, ডন্টের যদি ইংলিশে ভাঙি ওই ল্যাটিন ওয়ার্ডটাকে, তাহলে আমরা কি? তিত বা দাঁত। হ্যাঁ অরিক, মুরগি হচ্ছে পক্ষীকুল। হুম। ক্যাঙ্গারু হচ্ছে স্তন্যপায়ী। ক্যাঙ্গারু কি? স্তন্যপায়ী। ক্যাঙ্গারু কি করে? ক্যাঙ্গারু সন্তান প্রসব করে, মাতৃদুগ্ধ পান করে, তাদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, তাদের বিভিন্ন ধরনের দাঁত থাকে, তারা উষ্ণ রক্তের প্রাণী, লোমে আবৃত, সবকিছু আছে তাদের ক্যাঙ্গারুর ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখান থেকে যেতে পারি। আচ্ছা, এটুকু বুঝছি কিনা বলো? স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে বুঝছি কিনা, কেন বুঝছি কিনা একটু বলো, ইয়েস অর নো? হ্যাঁ, ডাইনোসর, ডাইনোসর তো ডিম পারে। ডাইনোসর কিন্তু ডিম পারে, এরা হচ্ছে অ্যাবিস, পক্ষী। তবে ডাইনোসর যেহেতু একটা বিলুপ্তপ্রায় প্রাণী, এটা নিয়ে খুব ডিটেলস কিন্তু কোনো কিছু জানা যায় না। ঠিক আছে, জাস্ট এটুকু জেনে রাখো যে এটা হচ্ছে একটা পক্ষী শ্রেণী। হ্যাঁ, উট পাখি তো পাখি। হাঁস তো পাখি। হাঁস এক ধরনের কি পাখি? মুরগি, হাঁস এগুলো হচ্ছে সব পাখি। হ্যাঁ হ্যাঁ, ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওকে 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 ওকে। আচ্ছা, কোল্ড ব্লাডেড কারা? এই যে অ্যাবিস, তারপর হচ্ছে তোমার স্তন্যপায়ী অর্থাৎ পক্ষীকুল এবং স্তন্যপায়ী বাদে আর যতগুলো আছে সবগুলো হচ্ছে কোল্ড ব্লাডেড। অর্থাৎ যেমন ব্যাঙ, ব্যাঙের ক্ষেত্রে ব্যাঙের ক্ষেত্রে হচ্ছে পরিবেশের যখন তাপমাত্রা নামবে, ব্যাঙের তাপমাত্রাও কি হয়ে যাবে? নেমে যাবে। যখন পরিবেশের তাপমাত্রা যখন বাড়বে, ব্যাঙের তাপমাত্রাও বাড়বে। অর্থাৎ ব্যাঙ হচ্ছে কি? তোমার শীতল রক্তের প্রাণী, অর্থাৎ কোল্ড ব্লাডেড। ঠিক আছে, এই যে দেখো মানুষ, তারপর তোমার ওট, তোমার বাঘ, এগুলো হচ্ছে কি? স্তন্যপায়ী, স্তন্যপায়ী প্রাণী। এবার আসে হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের ধাপ, অর্থাৎ ক্লাসিফিকেশনের কি কোন কোন স্টেপ গুলো আছে, কয়টা? আচ্ছা, শ্রেণীবিন্যাসের ধাপ কয়টা একটু বলো, দেখে দেখে বলো, ধাপ কয়টা? প্রথম ক্লাসে কিন্তু আমরা পড়েছি। স্যার, ব্যাংক কি উভচর না? হ্যাঁ, অবশ্যই উভচর। রিত্তপাল, রমিলা, ইফাস, সোহাম, সঞ্জিত, সিয়াম, জারিফ। ওকে ওকে, সবাই সঠিক বলেছো, সবারটা তার পড়া সম্ভব না। ঠিক আছে, আমরা তাহলে আনসার নিয়ে নিচ্ছি। তো কত? 7। তাহলে এই যে দেখো, প্রথম হচ্ছে কি? জগৎ বা কিংডম। তারপর জগৎকে অনেকগুলো পর্বে ভাগ করা হয়। তারপর পর্ব বা পাইলামকে ভাগ করা হয় কোথায়? শ্রেণীতে। অনেকগুলা শ্রেণীতে ভাগ করা হয়। তার প্রত্যেকটা শ্রেণীকে বা ক্লাসকে আবার বর্গ বা অর্ডারে কি করা হয়? ভাগ করা হয় বা ক্লাসিফাই করা হয়। তার প্রত্যেকটা বর্গকে কিসে ভাগ করা হয়? গোত্র বা ফ্যামিলিতে। তারপর প্রত্যেকটা গোত্র যতগুলা প্রাণী আছে সবগুলাকে আবার অনেকগুলা গণে কি করা হবে? বা জিনাসে ভাগ করা হবে। তারপর লাস্ট আসবে কি? প্রজাতি। লাস্ট হচ্ছে কি? প্রজাতি। গড়ের ছোট কন্যা, প্রজাতি। ঠিক আছে। হুম। গণ হচ্ছে জেনাস, জাস্ট এটা হচ্ছে একটা কি? অনেকগুলো প্রজাতি মিলে হচ্ছে কি? গণ। অনেকগুলো প্রজাতি মিলে গণ তৈরি হবে। আর অনেকগুলো গণ মিলে হচ্ছে গোত্র। আর অনেকগুলো গোত্র মিলে বর্গ। অনেকগুলো বর্গের যেসব প্রাণী আছে সবগুলো মিলে আবার শ্রেণী। আবার অনেকগুলো শ্রেণীতে যতগুলো প্রাণী আছে সেগুলো মিলে হচ্ছে পর্ব। এগুলো অনেকগুলো ভাগ আছে। ঠিক আছে। হ্যাঁ, ডাইনোসর কেন রেপ্টাইল হবে? এই বর্গ মানে হচ্ছে তোমার জ্ঞানা। বর্গ মানে হচ্ছে আমাদের এই যে এই বর্গটা কিন্তু না, এটা জাস্ট হচ্ছে এই যে তোমার অর্ডারের বাংলা করতে গিয়ে এই বর্গ ছাড়া আর কোনো ওয়ার্ড পাওয়া যায় নাই, সেজন্য এই বর্গটাকে দেওয়া হয়েছে। ঠিক আছে। অর্থাৎ এই যে একটা শ্রেণীতে যতগুলো প্রাণী আছে সেগুলোকে আমরা কয়েকটা বর্গে ভাগ করে দিলাম। মনে করো একটা শ্রেণীতে মনে করো 50টা প্রাণী আছে। তো এদের বৈশিষ্ট্য, মিল অমিল, বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে, বাসস্থান, স্বভাব কিরকম, এসবের ভিত্তি করে আমরা মনে করলাম এই যে 50টি যে প্রাণী বা 50টি বা প্রাণীওয়ালা যে শ্রেণীটা, সেই শ্রেণীকে আমরা হচ্ছে 3 ভাগে ভাগ করলাম। 3 ভাগে বা 3টা বর্গে কি করলাম? ভাগ করলাম। 3টা বর্গে ভাগ করলাম। অর্থাৎ যেখানে প্রত্যেকটা বর্গে কিছু কিছু এখান থেকে প্রাণী কি হবে? ইনক্লুড হবে।
অর্থাৎ বর্গ হচ্ছে কি, তোমার একটা শ্রেণীতে যতগুলো প্রাণী আছে সেগুলোর মধ্যে হচ্ছে কিছু সবগুলা সবগুলা প্রাণীকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া, বা বিভিন্ন ভাগে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক, তাদের বিভিন্ন ধর্ম, তাদের বিভিন্ন স্বভাব, তার বিভিন্ন বাসস্থান, এসবের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া, তার একটা ভাগকে কি বলা হয়, বর্গ। আবার একটা বর্গে যতগুলো প্রাণী থাকবে সেগুলাকে যদি আরো একটু কাছে গিয়ে যদি দেখি, তাহলে দেখা যায় যে এদের মধ্যেও কিছু কি আছে, মিল অমিল আছে। ওগুলোর উপর ভিত্তি করে তাদেরকে আবার ভাগ করা হয়। তারপর তাদেরকে ভাগ করে আর যেই শ্রেণী বা যে অংশে তাদেরকে ইনক্লুড করা হয়, অন্তর্ভুক্ত করা হয়, সেটাকে আমরা কি বলছি, গোত্র। এভাবে প্রত্যেকটা ভাগ কি হয়, এভাবে পর্যায়ক্রমে নিচে নামে। ঠিক আছে। উম লায়ন কেন পাখি হবে? সাব কিংডম, সাব কিংডম হচ্ছে উপজগৎ। অর্থাৎ এই যে জগৎ যেটা, সেটাকে আবার কয়েকটা উপজগতে ভাগ করা হয়। পর্ব পর্ব পর্যন্ত আসার আগে জগৎকে অনেক সময় কয়েকটা উপজগতে ভাগ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট। তারপর আসি, এই যে আমরা যে শ্রেণী বিন্যাস করতেছি, অর্থাৎ ক্লাসিফিকেশন যেটা করতেছি, সেটার কারণ কি, বা এটার যে দরকার, সেটা সেটা কেন? এটার দরকার কারণ হচ্ছে আমাদের এই যে বিজ্ঞানসম্মত উপায় হচ্ছে আমরা কি করতে পারি, এটা ইজিলি এবং অল্প পরিশ্রমে অল্প সময়ে আমরা পৃথিবীর সকল প্রাণী এবং উদ্ভিদ সম্পর্কে কি করতে পারি, জানা যায়। তারপর তারপর হচ্ছে তোমার নতুন প্রজাতি শনাক্তকরণে, নতুন প্রজাতি শনাক্ত করার ক্ষেত্রে তোমার এই যে শ্রেণীবিন্যাসটা কিভাবে করতে হয়, সেই জিনিসটা কিন্তু দরকার আছে। তারপর তোমার পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তত্ত্ব এবং উপত্য পাওয়া যায়। পারস্পরিক সম্পর্কে বিভিন্ন তত্ত্ব এবং উপত্য কি করা যায়, পাওয়া যায়। তারপর একটা প্রাণী বা বিভিন্ন প্রাণী বিভিন্ন সময়ে যেভাবে হচ্ছে পরিবর্তন হয়েছে, বা বিভিন্ন সময়ে যেভাবে তারা বেঁচে থেকেছে, সেই জিনিসগুলোর ধারণা কিন্তু আমাদের এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা পাই। তারপর কি আছে, তারপর হচ্ছে নির্দিষ্ট প্রাণীগুলো একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায়। তারপর প্রাণী সম্পর্কে সামগ্রিক এবং পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায়। অর্থাৎ পৃথিবীতে কিন্তু প্রাণী প্রাণীর এই যে পুরো যে প্রাণী জগৎ, সেখানে কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ কিন্তু প্রাণী আছে। এতগুলো প্রাণী সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো না, প্রত্যেকটাকে ধরে 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 কিন্তু পড়তে পারবো না। তাই সহজে জানার জন্য অল্প সময়ে অল্প পরিশ্রমে আমরা এই শ্রেণীবিন্যাসটা কি করি। তাহলে এই কোয়েশ্চনটা কিন্তু আমাদের কোয়েশ্চনে আসে, অনেক সময় ঘতেও আসে। তাই এই যে পয়েন্টগুলো একটু আমরা মুখস্থ করে রাখবো, যে এটা কেন করা হয়, কারণ যাতে আমরা সহজে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে যাতে হচ্ছে আমরা সকল ধরনের প্রাণী সম্পর্কে জানতে পারি। তারপর কোনো মনে করছে কোনো একটা প্রজাতি হচ্ছে তুমি কি করলা, আবিষ্কার করলা, তখন কি করবা, প্রজাতি যদি আবিষ্কার করো তখন সেটাকে নামকরণ করতে হবে। এই যে নামকরণ বা শ্রেণী, তারপরে সেটাকে অবশ্যই কোনো না কোনো বর্গে ফেলতে হবে, কোনো না কোনো পর্বে ফেলতে হবে, কোনো না কোনো গোত্রে ফেলতে হবে। এই যে বিভিন্ন স্টেপস যে তুমি ভাগ করবা, সেগুলো হচ্ছে কিসের উপর ভিত্তি করবা, এই শ্রেণীবিন্যাসের বিভিন্ন যে নিয়ম নীতি আছে সেগুলোর উপর ভিত্তি করে তোমাকে এগুলো করতে হবে। সেজন্য আমাদের শ্রেণীবিন্যাস সম্পর্কে কি করতে হবে, জানতে হবে। 5 নম্বরটা, 5 নম্বর, এই যে বিভিন্ন প্রাণীকুল, মনে করো হচ্ছে বিভিন্ন প্রাণীকুলের একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায়। মনে করো একটা অঞ্চলের কিছু প্রাণী আছে যেগুলো হচ্ছে কি একই ধরনের, আহ একই ধরনের অনেকগুলো প্রাণী আছে যেগুলো হচ্ছে কি একই ধরনের বসবাস, তাদের তারপর এই ধরনের খাদ্য অভ্যাস একই ধরনের, তারপর তাদের হচ্ছে বেড়ে ওঠা এক ধরনের। তো এই সব মিল অমিলের উপর ভিত্তি করে কিন্তু তাদের একটা গোত্রে বা একটা গোষ্ঠীতে কিন্তু কি করা যায়, অন্তর্ভুক্ত করা যায়। বা দেখা যায় হচ্ছে তোমার যে আমাদের যে মনে করো তোমার সুন্দরবনের বাঘ, আরেকটা মনে করো হচ্ছে তোমার ওই মেরু অঞ্চলের বাঘ। সুন্দরবনের বাঘ আবার বাঘ এবং মেরু অঞ্চলের বাঘ কি সেম হবে? তো সুন্দরবনের বাঘগুলাকে কিন্তু আমরা একটা গোষ্ঠীভুক্ত করতে পারি, আর মেরু অঞ্চলের বাঘগুলা কিন্তু আমরা অন্য একটা গোষ্ঠীভুক্ত করতে পারি। অর্থাৎ বিভিন্ন রীতিনীতি, বাসস্থান এবং স্বভাব, খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে আমরা হচ্ছে কি করতে পারি, বিভিন্ন গোষ্ঠীভুক্ত করতে পারি। এটা হচ্ছে কথা। সাউন্ড কি কম? হ্যাঁ। ভাইয়া কি বিষয়ে পড়াশোনা করছেন? আচ্ছা, আচ্ছা, সাউন্ড তো ঠিক আছে। আচ্ছা, তোমরা যে কুইজ কুইজ করতেছো, দেখে এটা আনসার করো। এটার আনসার না পারলে কিন্তু মাইর হবে।
মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং সহজ? তুমি পড়লে সবকিছু সহজ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, মেরু অঞ্চলে কিন্তু বাঘ থাকে, কিন্তু সাদা বাঘ আছে, বুঝছো? হ্যাঁ, হোয়েল কিন্তু ম্যামেলিয়া। হোয়েল কিন্তু ম্যামেলিয়া। তিমি কিন্তু ম্যামেলিয়া। তিমি কিন্তু আবার ডিম পারে না। মাছ কিন্তু ডিম পারে, কিন্তু তিমি কিন্তু ডিম পারে না, বুঝছো? তিমি কিন্তু কি করে, সন্তান প্রসব করে। আবার তিমির যেগুলো বাচ্চা আছে সেগুলো কিন্তু কি করে, মাতৃদুগ্ধ বা মিল্ক পান করে কিন্তু বড় হয়, অর্থাৎ মানুষের মতো। আর এদের যে চিন্তা চেতনা বা এদের যে আহ, মস্তিষ্ক, তা কিন্তু মাছ বা পাখির চেয়ে উন্নত, বুঝছো? প্রসব মানে হচ্ছে তোমার সন্তান জন্ম দেওয়া বা বার্থ, গিভ টু বার্থ, গিভ বার্থ টু চাইল্ড। সন্তান কি করা, জন্ম দেওয়া, প্রসব। না, আমি ডিএমসির হচ্ছে টার্ট হয়েছিলাম, যদিও দরকার নাই এখন। হ্যাঁ, ডলফিন হচ্ছে তোমার কি, ডলফিন হচ্ছে তোমার ম্যামেলিয়া। তোমরা অ্যান্সারটা দেখাও। ওকে, উপজগৎ উপপর্ব। উপপর্ব হচ্ছে পর্বকে যখন কয়েকটা ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে উপপর্ব। আর যখন জগৎকে কয়েকটা ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে উপজগৎ। তাহলে চিন্তা করো যে উপপর্বে প্রাণীর সংখ্যা বেশি হবে নাকি উপজগতে প্রাণীর সংখ্যা বেশি হবে? অবশ্যই উপজগতে প্রাণীর সংখ্যা বেশি হবে, ঠিক আছে? হ্যাঁ, মশা কিন্তু ডিম পাড়ে। উম ওকে, ইন্ট, আমরা ইন্ট করে দেবো। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে হচ্ছে বাদুড় কি? আচ্ছা, বাদুড় বলো, বাদুড় কি পাখি নাকি স্তন্যপায়ী? বলো তো, বাদুড় কি পাখি নাকি স্তন্যপায়ী? অনেকে বলছে ম্যামেলিয়া, কেউ বলছে পাখি। স্তন্যপায়ী। আচ্ছা, ঠিক আছে। শোনো, আচ্ছা, টিকটিকি যেটা, সেটা কি বলো, সেটা কোন শ্রেণীর? তোমাদের লিডার বোর্ড কই? টিকটিকি হচ্ছে আমাদের কোন শ্রেণীর? রেপটেলিয়া। রেপটেলিয়া। তাহলে তৌহিদ, মৃন্ময়, মৌই, আরাবি, প্রাঞ্জল, জাহরা, আব্দুল্লাহ, জামিম, নাফিস, আকিব। আরে সাবাস সবাইকে। আর যারা সবাই সঠিক দাগিয়েছে সবাইকেও অভিনন্দন। সবার আহ, সমস্যা না, লিডার বোর্ডে কিন্তু আস্তে আস্তে আসবা সবাই। এটা নিয়ে কিন্তু প্যারা নেওয়ার দরকার নাই, ঠিক আছে? জাস্ট সঠিক হলে হয়েছে। আর যারা ভুল করছো, সমস্যা নেই, নেক্সট যাতে এমসিকিউ যেটা থাকবে সেটাতে কিন্তু সুন্দর করে চিন্তা করে, সুন্দর করে চিন্তা করে আনসারটা দাগাবা। দ্রুত দাগাতে গিয়ে দেখা যাবে অনেক সময় কি করা, ভুল করে ফেলো। শোনো, দ্রুত দাগাতে গিয়ে ভুল করার চেয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে সঠিকটা দাগানো কিন্তু কি ভালো। আচ্ছা, এটা আনসার করো। ওকে, প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ফলে অর্থাৎ ক্লাসিফিকেশন ফলে আমরা কি প্রাণী জগৎকে সহজে কি জানতে পারি। তারপর প্রত্যেক প্রাণী প্রজাতির উপদল সম্পর্কে ধারণা পাওয়া যায়। তারপর সহজে পৃথক প্রজাতি চিহ্নিত করা যায়। পৃথক মানে হচ্ছে কি তোমার ডিস্টিংক্ট বা আলাদা, ডিস্টিংক্ট বা ডিফারেন্ট বলা যায়। এই যে এগুলো প্রজাতি, দেখি এটা এই অ্যান্সারটা করো।
হুম ইন দ্য কুইজ, ওকে আমরা ইন করে দিচ্ছি তাহলে, কুইজ তাহলে ইন করে দিচ্ছি। হ্যাঁ, জগৎ একটা, প্রাণীদের জন্য জগৎ একটা, উদ্ভিদের জন্য জগৎ একটা, ঠিক আছে? প্রাণীদের জন্য জগৎ একটা। শোনো, তোমরা যেহেতু বেশিরভাগ হচ্ছে কি দাগিয়েছো ডি, তাহলে আমিও ডি দাগাচ্ছি, ঠিক আছে? তোমরা কিন্তু আমাদের চেয়ে ট্যালেন্ট বেশি। আচ্ছা, রাহি, মৌই, আবার মৌই, তাহমিদ, রিশাত, মাইশা, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আদ্রিতা, রাফসা, তৌকি, আজরিন, রাহাত। আরে সাব্বাস। আচ্ছা তোমাদের, আচ্ছা, কি ওই যে বাঁদর, বাঁদর সম্পর্কে কি বললা বলো? সেটা কি ম্যামেলিয়া নাকি অ্যাবিস বা পক্ষীকুল? হ্যাঁ, ইনান 16। এই সিয়াম বলছে, মই বলছে ম্যামেলিয়া, ম্যামেলিয়া। বাঁদর কিন্তু একটা হ্যাঁ, তাহলে বাঁদর কি ম্যামেলিয়া বা স্তন্যপায়ী প্রাণী? বাদুড় বলি বা বাদুড়। আর বাদুড় আর বাদুড় এবং বানর কিন্তু সেম জিনিস না, ঠিক আছে? যদিও দুইটা কিন্তু কি সেম শ্রেণীর, অর্থাৎ দুইটাই কিন্তু ম্যামেলিয়া, ঠিক আছে? বাদুড় কিন্তু কি করে, ডিম পাড়ে না। বাদুড় ডিম পাড়ে না। এদের তোমার কি আছে, এদের কিন্তু তোমার পাখা আছে, তবে কিন্তু কি নাই, পালক নাই, বরং লোম আছে। আর এরা হচ্ছে কি আছে, এদের বাচ্চাকে হচ্ছে মাতৃদুগ্ধ পান করার মাধ্যমে এরা কি করে, বড় করে তোলে। অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী যত ধরনের বৈশিষ্ট্য আছে তাদের মধ্যে এগুলো আছে, সেজন্য এটাকে পাখি না বলে আমরা কি বলি, স্তন্যপায়ী প্রাণী বলে, ঠিক আছে? একটু কেয়ারফুল দেখো। ওকে রোহান, হ্যাপি বার্থডে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আলবি, দেখা যায়। পিএইচ এর ভ্যালু, রিফাত। আচ্ছা, আমাদের পিএইচ এর ভ্যালু কিন্তু সব কিছুর জন্য কিন্তু আলাদা আলাদা হয়। আমাদের শরীরের জন্য হচ্ছে তোমার 7 তোমার 3.5 থেকে 7.45, সরি 7.35 না, 7.35 হলে কিন্তু মারা যাবে, মারা যাবে না, ঠিক আছে? 7.35 থেকে 7.45 এর মধ্যে থাকে, ঠিক আছে? রায়ান শুনছি। পিএস দরকার নাই তো, এটা কে জিজ্ঞেস করলা? হ্যাঁ রাখা। আরে সবার মেসেজ তো পড়া যায় না। পিএস, আচ্ছা এটা কিছু না, এটা হচ্ছে হঠাৎ একজন জিজ্ঞেস করলো, এটা হচ্ছে কেমিস্ট্রির পড়াশোনা, এখানকার না। ওকে ওকে। আচ্ছা আমরা কি ব্রেক নিব একটা? আচ্ছা আমরা একটা ব্রেক নিই। প্রজাপতি কোন পর্ব? এটা কি প্রজাতি নাকি প্রজাপতি বললো? প্রজাপতি হচ্ছে তোমার গিয়া আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। ওকে তোবা, হ্যাপি বার্থডে। আচ্ছা আমরা ব্রেক নিই একটা। কয় মিনিট হয়ে যেত? আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটা ব্রেক নিই। আমরা আবার ঠিক হচ্ছে তোমার 10 মিনিট পর কিন্তু আমরা আবার ফিরবো। ওকে, তোমরা খাওয়া দাওয়া করো।
ওয়েলকাম ব্যাক। ওকে, আসসালামু আলাইকুম। সবাই চলে আসি, আমাদের ব্রেক শেষ। গোখরা সাপের সাইন্টিফিক নাম আমার কেমনে মনে থাকবে বলো? আমি কি সব ধরনের সাইন্টিফিক নাম কি মাথায় সেট করে কি বসে আছি নাকি? আমার মনে নাই আসলে। ওয়ালাইকুম আসসালাম, সুলাইমান এসে পড়েছে। ওকে, আচ্ছা, একজন বলছে হ্যাঁ নাজা নাজা, নাজা নাজা, এটা একজন লিখলো নাজা নাজা, হইতে পারে, শিওর না তবে আমি। নাজা নাজা নামটা কিন্তু অনেক সুন্দর, নাজা নাজা, গোখরা সাপ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন কিন্তু আমাদের আজকের যেটা এক্সট্রা পড়ানোর দরকার ছিল সিলেবাসের, সেটা কিন্তু আমাদের শেষ। এখন হচ্ছে আমাদের আগের যে আলোচনা ছিল সবকিছু মিলে আমরা একটা রিকেপ করব, পুনঃ আলোচনা করব, এবং নমুনা কিছু সৃজনশীল কিভাবে আনসার করব আমরা পরীক্ষার খাতায়, সেটা একটু দেখব। ওকে, তাহলে চলো। আচ্ছা, কয়েকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা। ওকে, কি কি গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া যায়? প্রথমে যদি বলি তাহলে দ্বিপদ নামকরণ দিয়ে আসতে পারে, যে দ্বিপদ নামকরণ কি। দ্বিপদ নামকরণ বা বাইনোমিনাল নোমেনক্লেচার। দ্বিপদ হচ্ছে কি বাইনোমিনাল, বাইনোমিনাল নোমেনক্লেচার, অনেক বড় ওয়ার্ড। আচ্ছা, দ্বিপদ নামকরণ কি? প্রত্যেকটা প্রাণীর বৈজ্ঞানিক নামের কয়টা অংশ থাকে? দুইটা, একটা হচ্ছে গণ এবং প্রজাতি। এই যে দুই পদ বিশিষ্ট নামকরণই হচ্ছে কি তোমার দ্বিপদ নামকরণ। ঠিক আছে নোর? হ্যাঁ শেফা, অবশ্যই কমেন্ট যাচ্ছে। আচ্ছা, আমি কি নমিনাল লিখলাম? সরি, থ্যাংক ইউ। ওকে, আশা করি ঠিক আছে এখন। ঠিক আছে, তাহলে দ্বিপদ নামকরণ কি? প্রত্যেকটা প্রজাতির বৈজ্ঞানিক নামের দুইটা অংশ থাকে। এই যে দুইটা পদ বিশিষ্ট নামকরণই হলো তোমার কি দ্বিপদ নামকরণ। তারপর আসতে পারে হচ্ছে তোমার শ্রেণীবিন্যাস কি বা ক্লাসিফিকেশন কি। শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন, এটা হচ্ছে কি ছিল, যে বিভিন্ন প্রাণীর মধ্যে যে মিল অমিল, বিভিন্ন বৈশিষ্ট্যের যে সম্পর্কের বিভিন্ন বৈশিষ্ট্য, তারপর হচ্ছে মিল অমিলের যে সম্পর্ক, সেটার উপর ভিত্তি করে আমরা যে বিভিন্ন প্রাণীকে বিভিন্ন ধাপে ধাপে বিভক্ত করি, সেটা হচ্ছে কি আমাদের শ্রেণীবিন্যাস। যে এটা হচ্ছে বইয়ে কিন্তু সুন্দর করে লেখা আছে, আর কিন্তু আমি প্রথম দিনে কিন্তু এটা দিয়েছি তোমাদের সুন্দর করে লিখে। ঠিক আছে, হ্যাঁ। সিনিন বলেছে বাইনোমিনাল নোমেনক্লেচার, হ্যাঁ ঠিক আছে। ওকে, সাব্বাস। ইয়েফাস। হুম হুম হুম। সাউন্ড কি কম আসে? ওকে, আচ্ছা। তারপর আর কি আসতে পারে? শ্রেণীবিন্যাস গেল, তারপর আচ্ছা হিমোসিল। হিমোসিল কি বলো? আচ্ছা, হিমোসিল কাদের ক্ষেত্রে থাকে সেটা বলো আগে। কোন পর্বের প্রাণীর ক্ষেত্রে হিমোসিলটা থাকে বলো? হিমোসিল, এই যে হিমোসিল, সেটা কোন পর্বের প্রাণীদের ক্ষেত্রে থাকে সেটা একটু আমাকে বলো। সাউন্ড কম। সাব্বাস, তাসিন, অর্পা, ইয়ামিন। ক্লিয়ার কিনা বলো, সাউন্ড কি ক্লিয়ার? হুম। মাহিলা, মারোয়া। ওকে ওকে, সবাই কিন্তু সঠিক আনসারই দিয়েছো, সবারটা পড়তে পারছি না আসলে। তাহলে আমাদের হিমোসিল কোন পর্বের? আর্থ্রোপোডা। এই যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের যে রক্তপূর্ণ দেহগহ্বর, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের কি রক্তপূর্ণ। আমি শুধু শব্দগুলাই লিখে দিচ্ছি, তোমরা সাজিয়ে এটা সংজ্ঞা হিসেবে কি করে নিও, লিখে নিও। রক্তপূর্ণ যে দেহগহ্বর, ব্লাড ফিল্ড যে বডি ক্যাভিটি, সেটা হচ্ছে কি তোমার হিমোসিল। এই যে হিমো তো কি তোমার ব্লাড, ব্লাড থেকে মূলত হচ্ছে এই যে হিম, হিম শব্দটা আসে। আর সিল মানে হচ্ছে তোমার কি বডি ক্যাভিটি বা গহ্বর। ওকে, তাহলে আর্থ্রোপোডা পর্বের যেসব প্রাণী আছে সেসব প্রাণীর রক্তপূর্ণ একটা কি আছে, দেহগহ্বর আছে, এটা হচ্ছে কি তোমার হিমোসিল। এবার আসে হচ্ছে সিলেন্টেরন। এবার বলো সিলেন্টেরন কোন পর্বের প্রাণীদের আছে? সিলেন্টেরন কোন পর্বের প্রাণীদের আছে একটু বলো।
নিডারিয়া, আলবি বললো নিডারিয়া, জুনায়া, তাপসা, সাব্বাস সাব্বাস, হ্যাঁ, ওকে 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 ওকে, ফাইন। সিয়াম, আহনাফ, ফারিহা, সবাই সঠিক উত্তরই দিয়েছো। তাহলে সিলেন্ট্রন কাদের? তাহলে কি লিখতে পারি আমরা? নিডারিয়া পর্বের প্রাণীদের যে দেহগহ্বর বা বডি ক্যাভিটি, সেটাকে আমরা কি বলি? সিলেন্টেরন বলি। অর্থাৎ নিডারিয়া পর্বের প্রাণীদের যে দেহগহ্বর বা বডি ক্যাভিটি, সেটাই হচ্ছে কি? সিলেন্টেরন। ঠিক আছে, এই কয়েকটা হচ্ছে তোমাদের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ। এছাড়া আরো কয়েকটা সংজ্ঞা থাকতে পারে তোমাদের বইয়ে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, এই কয়টা যাতে কারো ভুল না হয়। আর এই সংজ্ঞা যতগুলো আছে তোমাদের মধ্যে, বেসিক্যালি হচ্ছে এইগুলাই, মূলত এইগুলাই, এর বাইরে তেমন আর আসেও না। এবার আসি হচ্ছে আমরা যে এতগুলা পর্ব পড়লাম, সবগুলো একটু রিক্যাপ করব। প্রথম পর্ব কি ছিল? পরিফেরা। এই যে পোরাস ছিদ্র আর ফরি বা বহন করা বা ফেরি, ফরি কোত্থেকে আসলো? ফেরি। ওই যে ফেরির মাধ্যমে যে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাই, বহন করি বিয়ার, সেই ফেরি থেকে ফরি। তাহলে যারা হচ্ছে তোমার যেসব প্রাণীরা হচ্ছে তাদের দেহের মধ্যে ছিদ্র বহন করে বা ছিদ্র ক্যারি করে, তারা হচ্ছে কি? তোমার ফেরা। তাহলে এদের অন্যতম একটা বৈশিষ্ট্য কি? এদের হচ্ছে কি আছে? এদের দেহ প্রাচীরটা হচ্ছে অনেকগুলো ছিদ্র যুক্ত, যে ছিদ্রের মাধ্যমে হচ্ছে এদের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের খাদ্যবস্তু বা অক্সিজেন আছে, সেগুলো কি করে? প্রবেশ করে। তারপর এদের ক্ষেত্রে কোনো কি নাই, এরা কোনো ধরনের টিস্যু গঠন করে না, যদিও এরা কি? বহুকোষী প্রাণী, সরলতম বহুকোষী প্রাণী, কিন্তু কোনো ধরনের টিস্যু গঠন করে না। আর টিস্যু যেহেতু গঠন করে না, সেহেতু সেটা কি করবে না? অন্ত্র বা তোমার তোমার অর্গান বা অঙ্গ বা অন্ত্র বা সিস্টেম কোনো কিছু গঠন করবে না। সেটা কিন্তু আমরা একদম প্রথম ক্লাসে কিভাবে টিস্যু থেকে তোমার অঙ্গ, সেখান থেকে কিভাবে অন্ত্র, সেখান থেকে বডি কিভাবে গঠিত হয়, সেটা কিন্তু আমরা বলেছি। তাহলে এর কি কি উদাহরণ আছে? স্পঞ্জিলা, স্পঞ্জিলা, স্কাইপা। এরপর আসে হচ্ছে নিডারিয়া। সেকেন্ড যে পর্বটা, সেটা হচ্ছে নিডারিয়া, যেটার পূর্ব নাম ছিল কি? সিলেন্টারেটা। এই যে নিডারিয়া নামকরণ কেমনে হলো? নিডারিয়া নামকরণ হলো হচ্ছে এদের যে একটোডার্ম, অর্থাৎ যে বাইরের যে কোষীয় স্তর, সেখানে হচ্ছে এক ধরনের কোষ থাকে, যেটার নাম হচ্ছে নিডুসাইট বা নিডোব্লাস্ট। এই যে নিডুসাইট, সেটার কারণে হচ্ছে এই পর্বের নাম হলো কি? নিডারিয়া। এই যে নিডুসাইট, সেটা কিন্তু তিনটা কাজ আছে। কয়টা কাজ? তিনটা কাজ। একটা হচ্ছে কি? শিকার করা, অর্থাৎ প্রে ক্যাচ করা, প্রে কি করা? ক্যাচ করা। আরটা হচ্ছে আত্মরক্ষা, প্রোটেকশন। আরটা হচ্ছে কি? চলাচল করা, মুভমেন্ট করা, লোকোমোশন করার জন্য। ঠিক আছে, তাহলে কয়টা কাজ? শিকার, আত্মরক্ষা, আর হচ্ছে কি? চলন। তারপর হচ্ছে এদের, এই যে কিছুক্ষণ আগে যে পড়লাম সিলেন্টেরন, এদের কি? বডি ক্যাভিটি বা দেহগহ্বর। তারপর যেটা হচ্ছে একসাথে পরিপাক এবং সংবহনে কি নেই? অংশ নেই। তারপরে এর কয়টি স্তর আছে? এর দুইটি ভ্রূণীয় কোষীয় স্তর আছে। একটা হচ্ছে একটোডার্ম এবং এন্ডোডার্ম। এগুলো কিন্তু আমরা প্রথম ক্লাসে কিন্তু কি খুব সুন্দরভাবে পড়েছি। তারপর এর যে উদাহরণ, সেগুলো কি? হাইড্রা, উবেলিয়া। কিভাবে মনে রাখতে বলেছিলাম? হেলো রিয়া, এভাবে রিয়া দিয়ে নিডারিয়া, আর হেলো দিয়ে হচ্ছে হাইড্রা এবং উবেলিয়া। ঠিক আছে, তারপর আসে হচ্ছে প্লাটি হেলমিনথেস। এই যে প্লাটি মানে হচ্ছে কি? চ্যাপ্টা, প্লাটি, এই ফ্ল্যাট থেকে কিন্তু শব্দটা আসলো, চ্যাপ্টা। আর হেলমিনথেস মানে কি? কৃমি। তাহলে চ্যাপ্টা কৃমি হচ্ছে মূলত কোন ধরনের? প্লাটি হেলমিনথেস। এদের হচ্ছে দেহ চ্যাপ্টা, নাম থেকে বোঝা যায়, প্লাটি হেলমিনথেস, চ্যাপ্টা। তারপর হচ্ছে পুরো কি দিয়ে থাকবে? কিউটিক্যাল। পুরো কি থাকবে? কিউটিক্যাল। তারপর এরা হচ্ছে উভলিঙ্গ। তারপর এদের শোষক বা তোমার সাকার বা অ্যাংটা বা আন্টার মতো কি থাকবে? একটা অংশ থাকবে। তারপর এটা হচ্ছে বহু পরিজীবী বা অন্তঃপরিজীবী, অর্থাৎ এন্ডোপ্যারাসাইট বা তোমার একটোপ্যারাসাইট, দুইটাই হতে পারে। তারপর এদের কি থাকবে? শিখা অঙ্গ, ফ্লেম সেল, অর্থাৎ এদের যে রেশন অঙ্গ বা এক্সক্রিটরি অর্গান, যেটা সেটা হচ্ছে কিসের মতো? শিকার মতো। আমরা যখন মোমবাতি জ্বালাই, এই যে মোমবাতি যখন জ্বালাই, তখন আগুনের শিখা যেমন হয়, এই যে আগুনের শিখা, ঠিক তাদের যে রেশন অঙ্গটা, সেটা কিসের মতো? শিকার মতো বলে এদের রেশন অঙ্গটাকে আমরা কি বলছি? শিখা অঙ্গ বা ফ্লেম সেল বলছি। ঠিক আছে, তারপর হচ্ছে এদের পুষ্টিতন্ত্রটা কি? অসম্পূর্ণ বা অনুপস্থিত। তাহলে উদাহরণ কি আছে? যকৃত কৃমি বা ফেসিকুলা, ফিতা কৃমি বা টিনিয়া। আচ্ছা, এই যে প্রত্যেকটা সাধারণ বৈশিষ্ট্য কিন্তু অনেকগুলো এমসিকিউ হওয়ার পসিবিলিটি আছে। তোমরা প্রত্যেকটা বৈশিষ্ট্যগুলো একদম সুন্দর করে মনে রাখবা, একটা আরেকটার সাথে কি করবা? রিলেট করে করে মনে রাখবা। যেমন হচ্ছে তোমার এই যে প্লাটি হেলমিনথেস, সেটার উভলিঙ্গ। দেখবা হচ্ছে তোমার নেমাটোডা যেটা আছে, সেটা কিন্তু এক লিঙ্গ।
এবার মনে রাখতে হবে। আবার তোমার হিমোসিল কাদের ক্ষেত্রে আছে, আবার সিলেন্টেরন কাদের ক্ষেত্রে আছে, সেগুলো একটা আরেকটার সাথে চিন্তা করে করে কি করতে হবে, মনে রাখতে হবে। তারপর কোনটার ক্ষেত্রে পুষ্টিতন্ত্র সম্পূর্ণ, আবার কোনটার ক্ষেত্রে অসম্পূর্ণ, সেই জিনিসগুলো কি করতে হবে, তুমি পারলে আলাদা করে নোট করে রাখবা, যে এটার ক্ষেত্রে পুষ্টিতন্ত্র সম্পূর্ণ আর এটার ক্ষেত্রে কি অসম্পূর্ণ। সিলেন্টেরন এটার বৈশিষ্ট্য, হিমোসিল এটার বৈশিষ্ট্য। এটার ত্বক হচ্ছে পুরো কিউটিকল দ্বারা, আর এটা হচ্ছে পুরো ত্বক দ্বারা। এভাবে তুমি আলাদা করে করে কি করতে পারবা, লিখে লিখে প্র্যাকটিস করে মনে রাখতে পারবা। এরপর আসে হচ্ছে নেমাটোডা। নেমাটোডার অপর নাম কি ছিল, নেমা তেলমিনটেস। নেমা মানে কি সুতা। এই যে বললাম এরা হচ্ছে পুরো ত্বক দ্বারা আবৃত, আর যেটা প্লাটিহেলমিনথেস ছিল সেটা হচ্ছে কি পুরো কিউটিকল দ্বারা আবৃত। আবার দেখো এরা হচ্ছে একলিঙ্গ অর্থাৎ ইউনিসেক্সুয়াল, কিন্তু এরা হচ্ছে বাইসেক্সুয়াল বা উভলিঙ্গ, ঠিক আছে। তারপর এরা এরা হচ্ছে কিরকম, নলাকার, অর্থাৎ ওই যে তুমি গোল কৃমি বা নেমাটোডা কৃমি, এই যে এরা হচ্ছে কি ছিল, নলাকার ছিল, নলাকার নলাকার। তারপর এদের পুষ্টিং নালী কিন্তু কি সম্পূর্ণ। তাহলে অনেক সময় তোমাদের আসতে পারে যে নেমাটোডা এবং প্লাটিহেলমিনথেসের মধ্যে পার্থক্য করো, তাহলে তোমরা পার্থক্য করতে পারবে কিনা। এখানে কিন্তু অনেকগুলো পার্থক্য আছে, যেমন দেহ কিন্তু এখানে নলাকার, হেলমিনথেসের ক্ষেত্রে কি চ্যাপ্টা, এখানে পুরো কিউটিকল, আর এখানে হচ্ছে পুরো ত্বক, আর এখানে হচ্ছে একলিঙ্গ বা ইউনিসেক্সুয়াল, আর এখানে হচ্ছে বাইসেক্সুয়াল বা উভলিঙ্গ। তারপর এখানে দেখো পুষ্টিং নালী কি সম্পূর্ণ, কিন্তু এখানে কিন্তু অসম্পূর্ণ বা অনুপস্থিত। তারপর এখানে সংসদতন্ত্র সম্বন্ধতন্ত্র নেই। তারপর এদের দেহ গহ্বর অনাবৃত এবং প্রকৃত কি নেই, সিলোম নেই। আর উদাহরণগুলো মুখস্থ করবা, যে গোল কৃমি, ফাইলিয়া কৃমি, চোখ কৃমি। আর এখানে ছিল হচ্ছে যকৃত কৃমি এবং ফিতা কৃমি, যকৃত ফিতা, আর এখানে হচ্ছে গোল কৃমি, ফাইলেরিয়া, এবং আরেকটা কি চোখের কৃমি, চোখের কৃমি, লোয়া 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 লোয়া, নাজা নাজার মতো, ঠিক আছে। ওকে, এবার আসি হচ্ছে অ্যানেলিডা। অ্যানেলিডাস হচ্ছে অ্যানুলাস, আংটি। এই যে তোমার হচ্ছে কেঁচু। অ্যানেলিডাস হচ্ছে কোন পর্ব, অ্যানেলিডাস পর্বের জনপ্রিয় প্রাণী হচ্ছে কি কেঁচু, যেটা আমরা সবাই সচরাচর দেখে থাকি। এটা হচ্ছে কিরকম, এই যে তুমি দেখবো হচ্ছে এটা এরকম। ওকে, কেঁচু। ওকে, মোটামুটি হইলো। তো দেখবো হচ্ছে এটা হচ্ছে অনেকগুলো খণ্ডে কি হচ্ছে, অনেকগুলো সেগমেন্টে এটা বিভক্ত, এটা দেহটা অনেকগুলো সেগমেন্টে বা খণ্ডে বিভক্ত, মানে খণ্ডায়িত, খণ্ডায়িত। এবং এদের প্রত্যেকটা খণ্ড কিসের মতো, আংটির মতো গোলাকার। প্রত্যেকটা খণ্ডকে তুমি যদি একদম কাছ থেকে দেখো তাহলে দেখবে হচ্ছে গোলাকার আংটির মতো। সেজন্য এদের দেহ নলাকার এবং খণ্ডায়িত, সেগমেন্টেড, এবং প্রত্যেকটা খণ্ডে কি থাকে, এই যে খণ্ডের নিচে হচ্ছে কি থাকে, চলাচলের জন্য কি থাকে, প্রত্যেকটা খণ্ডে চলাচলের জন্য একদম ছোট ছোট, এগুলো কিন্তু অনুবীক্ষণে মাইক্রোস্কোপে খালের চোখে কিন্তু দেখা যায় না। এই যে চলাচলের জন্য যেগুলো থাকে সেগুলোকে কি বলি, সিটা। আমাদের যেমন পা আছে, তাদের কি আছে, সিটা আছে। তারপর কার সিটা নাই, সিটা নাই হচ্ছে কার, জোকের ক্ষেত্রে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জোকের ক্ষেত্রে কি নাই, সিটা নাই। আর এদের রেশনাঙ্গের নাম কি, নেফ্রেডিয়া। তাহলে নেফ্রেডিয়া কার রেশনাঙ্গ, আর ফ্লেম সেল বা শিখা কোষ কার রেশনাঙ্গ, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। শিখা কোষ ছিল হচ্ছে কার, প্লাটি হেলমিনথেস, আর নেফ্রেডিয়া হচ্ছে কার, অ্যানেলিডা। তাহলে এই যে দুইটা কনফিউশনাল জিনিস তোমার কিন্তু কি করতে হবে, একসাথে লিখে মনে রাখতে হবে, ঠিক আছে। স্যার সিলোম কি, সিলোম হচ্ছে তোমার বডির হচ্ছে কিছু গহ্বর। মনে করো হচ্ছে তোমার, আচ্ছা এই যে আমার বুকের মধ্যে কি আছে, হাড় আছে, হাড়ের পর কি আছে, হালকা কিছু স্পেস আছে বা ফাঁকা জায়গা আছে, তারপর কি তোমার ফুসফুস। এই যে ফাঁকা জায়গা, বডির মধ্যে যে বিভিন্ন ফাঁকা জায়গা আছে, সেগুলো হচ্ছে কি তোমার সিলোম, ঠিক আছে। শোষক কি, শোষক হচ্ছে তোমাকে যে অংশ দিয়ে, বা জোকের ক্ষেত্রে তুমি যদি একদম জোকের কাছে গিয়ে দেখো, বা তুমি একটা জোকের একদম পরিষ্কার একটা সুন্দর ছবি যদি দেখো, তাহলে দেখবো হচ্ছে জোক বা যেগুলো হচ্ছে তোমার প্লাটি হেলমিনথেস, হ্যাঁ প্লাটি হেলমিনথেস, সেগুলোর ক্ষেত্রে কি থাকে, শাখা বা শোষক থাকে। এগুলা এখানে লেগে যখন কোনো একটা ত্বকে লাগে, তখন এরা কি করে, এরা একদম ওই শোষক দিয়ে হচ্ছে তোমার তোমার রক্ত কি করে নিতে পারে, শোষণ করতে পারে, বা কোনো কিছু তরল জাতীয় বা কোনো কিছু পদার্থ কি করতে পারে, শোষণ করে নিতে পারে। শাকার, আমাদের মুখ আছে, ওদের কি আছে, শাকার আছে, শোষণ করে নি, ঠিক আছে। পিকচার তো নাই আমার কাছে। গহ্বর মানে হচ্ছে ক্যাভিটি, ক্যাভিটি, গহ্বর কই পাইলে আঁকে না, ক্যাভিটি, এই যে ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা, এই যে গহ্বর, গর্ত, গর্ত, এটা কি একটা গর্ত, গর্ত। ফাঁকা কেন, যোগ হচ্ছে তোমার ওই কিসের মাধ্যমে চলে, তোমার খন্ডায়িত যেগুলো হচ্ছে তোমার আন্টির মতো, যেগুলো খন্ডায়িত খন্ড বললাম না, তো ওই খন্ডগুলো হচ্ছে একটা একটা সংকুচন প্রসারণের মাধ্যমে। এই যে এটা মনে করো এদিকে গেল, তারপর এটা এদিকে আসলো, এভাবে সংকুচন প্রসারণের মাধ্যমে, এই যে এভাবে সংকুচন প্রসারণের মাধ্যমে একটা একটা কি করে, এরা এক স্থান থেকে আরেক স্থানে মুভ মুভ করে, ঠিক আছে।
তারপর হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রো হচ্ছে কি, অর্থো বা আর্থ্রো হচ্ছে সন্ধি, আর পোডাস হচ্ছে কি পা। অর্থাৎ এদের পা গুলো হচ্ছে কি যুক্ত, সন্ধিযুক্ত। মনে করে এই যে এটা হচ্ছে তেলাপোকার পা, এখানে একটা সন্ধি অর্থাৎ জোড়া। তারপরে এখানে যেমন আমাদের আমাদের পা গুলা যেমন, আমাদের পা গুলা কিন্তু এক ধরনের সন্ধিযুক্ত বলা যায়। কিন্তু এদের 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 ক্ষেত্রে দেখো, এই যে এদের বিভিন্ন অংশ, এটাও পায়ের অংশ, এখানে আবার সন্ধি হইলো অর্থাৎ জোড়া লাগলো, তারপর এখানে আরেকটা অংশ অর্থাৎ সন্ধিযুক্ত। এই যে বিভিন্ন কি আছে, জয়েন্ট আছে, জয়েন্ট। সন্ধি মানে কি জয়েন্ট, অর্থাৎ এদের কি, এদের পা হচ্ছে কি যুক্ত, সন্ধিযুক্ত। তারপর এদের বিভিন্ন অঞ্চলে বিভক্ত, মস্তক, বক্ষ এবং উদর। এই যে মনে করো এটা একটা কি, এটা একটা তেলাপোকা, সরি ঘাস ফড়িং। তাহলে এটা কি আছে, অ্যান্টেনা আছে। তারপর এটা হচ্ছে পুঞ্জাঙ্কি, অর্থাৎ আমাদের ক্ষেত্রে চুক আছে, এদের ক্ষেত্রে কি আছে, পুঞ্জাঙ্কি। পুঞ্জাঙ্কি, এই যে পুঞ্জাঙ্কি, পুঞ্জ আঙ্কি। পুঞ্জাঙ্কি মানে কি, পুঞ্জবিত অক্কি। অক্কি মানে কি চোখ, পুঞ্জবিত মানে কি অনেকগুলো অক্কি। অনেকগুলো অক্কি একসাথে আছে বলে সেটাকে কি বলা হয়, পুঞ্জাঙ্কি, অর্থাৎ পুঞ্জবিত অক্কি। অক্কি বা কম্পাউন্ড আই। ঠিক আছে, আমাদেরটা হচ্ছে কি সরল চোখ বা সিম্পল আই। তারপর হচ্ছে এদের যে পুঞ্জাঙ্কি আছে, এই যে পুঞ্জাঙ্কি, তারপর অ্যান্টেনা, শিংয়ের মতো যেটা আছে সেটা হচ্ছে কি অ্যান্টেনা। তারপর এদের দেহ কাইটিন সমৃদ্ধ কি শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে। তাহলে আমরা এর আগে কি পেয়েছিলাম, এর আগে আমরা প্লাটিহেলমিনথেসে পেয়েছিলাম হচ্ছে কিউটিকল দ্বারা আবৃত। তারপর এখানে পেলাম হচ্ছে পুরুত্বক দ্বারা আবৃত, আর এখানে কি পেলাম, নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। মাথায় রাখতে হবে। তারপর মালপিজিয়ান নালিকা, যদি এটা তোমার বয়স মতো নেই। তারপর হচ্ছে দেখো, দেহের রক্তপূর্ণ সিলুম বা গোবর কি বলা হয়, হিমোসিল। হিমোসিল নামে পরিচিত। আর উদাহরণ কারা কারা, প্রজাপতি, আরশোলা, চিংড়ি, কাঁকড়া। চিংড়িটা খেয়াল রেখো, চিংড়ি কিন্তু মাছ না, আবার চিংড়ি হচ্ছে এক ধরনের পোকা বা আর্থ্রোপোডা। আর এই যে আর্থ্রোপোডা, সেটা হচ্ছে কি প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। প্রাণী জগতের বৃহত্তম পর্ব, অর্থাৎ পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে তার মধ্যে হচ্ছে এই পর্বে সবচেয়ে বেশি কি আছে, প্রাণী আছে। মালপিজিয়ান নালিকা হচ্ছে তোমার রেচন অঙ্গ বা এক্সক্রিটরি অর্গান। তোমার নেফ্রিডিয়া হচ্ছে কিসের, অ্যানালিডার, অর্থাৎ কেঁচু যুগ এগুলার। আর মালপিজিয়ান নালিকা হচ্ছে তোমার আর্থ্রোপোডা। আর ফ্লেম সেল হচ্ছে কাদের, প্লাটি হেলমিনথাস। এভাবে মনে রাখবা যে এটা রেসনাঙ্গ, এটা রেসনাঙ্গ, এটা রেসনাঙ্গ, এটা এটা হচ্ছে পুরুত্বক দিয়ে, এটা হচ্ছে কিউটিকল দিয়ে, আর এটা হচ্ছে কাইটিন দিয়ে। এভাবে মনে রাখতে হবে। কাউয়ের শিং থাকে, ওই শিংয়ের মতো যেটা থাকে পোকামাকড়ে, তোমার মশা বা মাছি বা তোমার ঘাস ফড়িং এর মধ্যে যেটা শিংয়ের মতো করে থাকে সেটা হচ্ছে কি অ্যান্টেনা। ফাঁকা কেন সিলম, ফাঁকা শোনো, তুমি যে এই যে তুমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছ, তোমার একবার তুমি যখন শ্বাস নিচ্ছ তোমার ফুসফুসটা কি হচ্ছে, বড় হচ্ছে, হচ্ছে না? ওখানে যদি ফাঁকা জায়গায় যদি না থাকতো তাহলে তোমার ফুসফুসটা কি হইতো, বড় হইতে পারতো, বা তোমার প্রসারিত হইতে পারতো, এক্সপান্ড হইতে পারতো, পারতো না। সেজন্য ফাঁকা জায়গাটা দরকার, বুঝছো? রাহাত বলছে এগুলা কিন্তু মনে থাকবে না। মনে থাকবে, তুমি জাস্ট একটু একটু লিখে বা বারবার পড়লে মনে থাকবে। এই যে আমি যেভাবে বললাম যে কোরিলেট করে পড়তে, যে এটা রেসনাঙ্গ, এটা রেসনাঙ্গ, এটা রেসনাঙ্গ, এটা দিয়ে আবৃত, এটা এভাবে মনে থাকবে, বুঝছো? এরপর আসে হচ্ছে মলাস্কা। মলাস্কাস হচ্ছে কি নরম, এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। এই যে মলাস্কা হচ্ছে শামুক যেগুলো আছে সেগুলো হচ্ছে এদের যে দেহটা সেটা কিন্তু নরম হয়। এদের নরম দেহটা যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, পরিবেশের বিভিন্ন কিছুতে ক্ষতি হতে পারে। মনে করো তুমি হাঁটে যাচ্ছ, পা দিয়ে মেরে ফেলতে পারো। সেজন্য যাতে এই ধরনের কোনো ধরনের দুর্ঘটনার শিকার যাতে তারা না হয়, সেজন্য এদের মধ্যে কি থাকে, এদের মধ্যে একটা কুলস থাকে বা শেল থাকে শক্ত। ঠিক আছে, তারপর এদের কি থাকে, পেশিবহুল পা দিয়ে এরা কি করে চলাচল করে, মুভমেন্ট করে। তারপর এদের শ্বাসকার্য অর্থাৎ রেসপাইরেশনের জন্য এদের কি আছে, ফুলকা বা গিল বা লাং আছে, ফুসফুস আছে। রেসপাইরেশন এর উদাহরণ কি, শামুক, ঝিনুক। ঠিক আছে, তারপরে হচ্ছে একাই নো ডার্মাটা। এই যে একাইনুস কাটা, ডার্মা মানে হচ্ছে কি ত্বক, অর্থাৎ কি এদের ত্বকে কি থাকবে, কাটা বা একাইনুস বা কাটা বা স্পাইন থাকবে। এদের ত্বকে কি থাকবে, স্পাইন থাকবে। একাই নো ডার্মাটা, একাইনুস মানে কি কাটা বা স্পাইন, ডার্মা মানে হচ্ছে কোথায়, ত্বক। এদের ত্বকে কি থাকবে, তোমার কাটা থাকবে। তারপর এরা কি ধরনের, দেহকে 5টি সমান ভাগে কি করা যায়, বিভক্ত করা যায়। দেহকে 5টি সমান ভাগে কি করা যায়, বিভক্ত করা যায়। দেহকে 5টি সমান ভাগে বিভক্ত করা যায়। ঠিক আছে, তারপরে এদের কোনো কি নাই, মাথা
চিহ্নিত করা যায় না, বা কোন অঙ্গটা বা কোন অংশটা এদের মাথা, এটা কিন্তু তুমি চিহ্নিত করতে পারবে না। এদের মাথা কি করা যায় না, চিহ্নিত করা যায় না। তারপর এদের সকল প্রাণী কি হয়, সামুদ্রিক হয়, সি ওয়াটারে থাকে, ফ্রেশ ওয়াটারে কিন্তু থাকবে না। ফ্রেশ ওয়াটারে থাকবে না, কোথায় থাকবে, সমুদ্রে, সমুদ্রে। তারপর এরা চলাচলের জন্য কি করে, নালীপথ, কি পথ, টিউবপিট বা নালীপথ। নালীপথ কি, টিউবপিট কি, পানি সম্বহনতন্ত্র কি, সেগুলো কিন্তু আমরা আমাদের এই প্রথম ক্লাসে কিন্তু খুব সুন্দর করে কিন্তু পড়েছি, চিত্র এঁকে এঁকে ডিটেলসে পড়েছি। তো পানি পানি সম্বহনতন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম, ওয়াটার ভাস্কুলার সিস্টেম। আর নালীপথ সাহায্যে কি করে, টিউবপিট, টিউবপিটের সাহায্যে কি করে, চলাচল করে। এবার বলো তো কেঁচু কিসের সাহায্যে চলাচল করে, কেঁচু কিসের সাহায্যে চলাচল করে বলো। সিটা, রামিসা, এই যে তোমাদের তো মনে আছে, তোমরা যে বলতেছো মনে নাই মনে নাই, এই জিনিসগুলো মনে রাখতে পারলে হবে, এই জিনিসগুলো মনে রাখতে পারলে হবে, ঠিক আছে। একদম সবকিছু মনে রাখার দরকার নাই, জাস্ট একদম যেই জিনিসগুলো মনে না রাখলে কিন্তু চলবে না, সেই জিনিসগুলো কিন্তু কি করতে হবে, মাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে। যেমন সিটা হচ্ছে তোমার কি, সিটা হচ্ছে তোমার জোখের ক্ষেত্রে, অর্থাৎ অ্যানালিটা পড়বে প্রাণীদের চলাচলের জন্য, জোখে কিন্তু থাকবে না, ঠিক আছে। ক্যাচুর ক্ষেত্রে থাকবে, জোখের ক্ষেত্রে থাকবে না। আর নালীপথ বা টিউবপিট হচ্ছে কার ক্ষেত্রে, একানুডার মাটা। এভাবে একটা আরেকটার সাথে কি করবা, রিলেট করে পড়বা, তখন মনে থাকবে একদম। সাব্বাস। ওকে, অনেক সবাই বলতেছো, কার নাম নিব এখানে বলো। জাবিদ, রামিসা, রেফাত, উদয়, সবার নাম কেমনে নেবে বলো। তাইফ, ওকে, ইয়াফিস বলে গেলাম, ঠিক আছে, ঠিক আছে না বলো। অথবা তুমি হচ্ছে জাস্ট কি পয়েন্ট যেগুলা, সেগুলো হচ্ছে নোট করবা। যেমন হচ্ছে সিলেন্টন হচ্ছে এটার ক্ষেত্রে থাকবে, হিমোসিল এটার ক্ষেত্রে থাকবে, শিকা কুশ বা ফ্লেমসেল হচ্ছে প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে থাকবে। তারপর তোমার হচ্ছে নেফ্রেডি হচ্ছে থাকবে হচ্ছে কোথায়, অ্যানিডার ক্ষেত্রে। আর্টোপুলারে কি থাকবে, হিমোসিল থাকবে। এই যে প্রধান প্রধান যেগুলো আলাদা বেশি, বিশেষ করে যেগুলো হচ্ছে এমসিকিউ তে তোমার বেশি আসবে, সেগুলো হচ্ছে তুমি আলাদা করে করে একবার লিখতে পারো, ঠিক আছে। দেখবে সহজ হয়ে যাচ্ছে। আর তারা মাছ অর্থাৎ স্টারফিশ, আর সমুদ্র শসা বা কিউকাম্বার, সি কিউকাম্বার, ঠিক আছে। সি কিউকাম্বার কিন্তু তোমার ওই যে শসা যেটা খাচ্ছ সেটা কিন্তু না, এটা হচ্ছে তোমার দেখতে কিউকাম্বারের মতো বা শসার মতো, সেজন্য এটা নাম দেওয়া হয়েছে কি, সি কিউকাম্বার, সি কিউকাম্বার বা সমুদ্র শসা। এই তো গেল আমাদের শেষ। এবার আসি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। দেখে এটা আনসার দাও যে স্টারফিশ বা তারা মাছ কোন পর্বের প্রাণী, আনসার করো। ওয়াটার ভাস্কুলার সিস্টেম কি, ওটা ওটা হচ্ছে আমরা প্রথম ক্লাস কিন্তু পড়েছি, হ্যাঁ। তুমি চাইলে ক্লাসটা একটু রিপিট করতে পারো। হ্যাঁ, এই চার্ট, হ্যাঁ এই চার্ট কিন্তু প্যারালালে পাবে তুমি, ঠিক আছে, এই চার্ট প্যারালালে তুমি পাই যাবে। একাইনোডার মাটা, আরে উদয়, নামিরা, নাজা, রায়া, পুষ্পিতা, জুনাইয়া, কাব্য, মুজাহিদ, সাব্বাস সাব্বাস। হ্যাঁ, তাহলে এরা হচ্ছে কি, একাইনোডার্মাটা পর্বের প্রাণী। তারপর একাইনোডার্মাটা পর্বের প্রাণীর সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি লিখতে পারবে না, পারবা। এদের নাম দিয়ে তো বোঝা যায় এদের কি আছে, কাটা আছে। তারপর এদের পানি সংবহন তন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম আছে। তারপর এরা কিভাবে চলাচল করে, নালীপথ বা টিউবপিটের মাধ্যমে চলাচল করে। এদের সকল প্রাণী কোথায় বসবাস করে, সমুদ্রে বসবাস বসবাস করে। এই জিনিসগুলো লিখবা আর কি, ঠিক আছে। তারপর কোন শ্রেণীর অধিকাংশ মাছ স্বাদু প্রাণীর, আমরা হচ্ছে মাছের ক্ষেত্রে দুইটা শ্রেণী পড়েছিলাম, একটা হচ্ছে কি অস্টিকটিস, আর একটা কি কন্ডিকটিস। এবার বলো কোন শ্রেণী হচ্ছে স্বাদু প্রাণী বা স্বাদু পানিতে বা ফ্রেশ ওয়াটারে বসবাস করে, বলো অস্টিকটিস নাকি কন্ডিকটিস, একটু বলো। সৌভিক, অস্টিকটিস, তাইব, জাবিদ, অর্পা, সাব্বাস সাব্বাস। ওকে ওকে ওকে, অস্টিকটিস, হ্যাঁ। তাহলে কি অস্টিকটিস কারা, অস্টিকটিস, অস্টিকটিস। আর কন্ড্রিকটিস কোথায় বসবাস করে, বেশিরভাগ হচ্ছে তোমার পানিতে। এই যে হাঙর মাছ, হাঙর মাছ, সেটা হচ্ছে তোমার কি কন্ড্রিকটিস, কন্ড্রিকটিস। এই যে অস্টিকটিস এবং কন্ড্রিকটিসের মধ্যে পার্থক্য কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমাদের আসতে পারে। তাহলে আমরা এটা, চলো এটা আমরা নিজেরা করি। তাহলে আমরা পার্থক্যের বৈশিষ্ট্য কি কি নিতে পারি দেখি একটু। এদিকে আসবো হচ্ছে অস্টিকটিস, অস্টিকটিস, হ্যাঁ। তারপর আসবো হচ্ছে কি কন্ড্রিকটিস,
ওকে, তাহলে আমরা কি কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এদের পার্থক্য করতে পারি? প্রথম লিখতে পারি হচ্ছে এদের কঙ্কালটা কিরকম, এদের কঙ্কালটা কিরকম বা স্কেলেটন কিরকম। অস্টিকটিসের ক্ষেত্রে কিরকম বলো? সেটা কি তোমার তরুণাস্থিময় বা কার্টিলেজিনিয়াস নাকি হচ্ছে তোমার অস্থিময় বলো? অস্টিকটিস নাম দেখে কিন্তু বোঝা যায়, আমি কিন্তু পড়াইছি যে কোনটা কিরকম। অস্টিকটিস কি অস্থিময়? হ্যাঁ, আলবি বলছে অস্থিময়, ইয়াফেস, মুবিন, ইমাস। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। তোমরা কিন্তু এই যে বলছো যে তোমরা পড়ালেখা পারো না, কিন্তু সব তো দেখি পারো। তাহলে কঙ্কাল, কঙ্কাল এটা হচ্ছে কিরকম? অস্থিময় বা অস্টিয়াস, অস্থিময় বা বনি বলতে পারো, বনিও বলা যায় বা অস্টিয়াসও বলা যায়। কন্ডিকটিস হচ্ছে তোমার কি? তরুণাস্থিময়। অস্থি যে দুই ধরনের আছে সেগুলো পড়াইলাম ওই ক্লাসে, কোনটা কি রকম। এই যে আমাদের যে কানের পিনাতে যে অস্থিটা আছে নরম, সেটা হচ্ছে কি? তরুণাস্থি। আর যেগুলো শক্ত হাড় সেগুলো হচ্ছে কি? অস্থি। বুঝছো? তরুণাস্থি বা কার্টিলেজিনিয়াস, কার্টিলেজিনিয়াস। তারপর বলো এদের ফুলকা সংখ্যা কত বলো? ফুলকা সংখ্যা অস্টিকটিসের ক্ষেত্রে ফুলকা সংখ্যা কত আর কন্ডিকটিসের ক্ষেত্রে ফুলকা সংখ্যা কত বলো? এটা হচ্ছে গেম, বুঝছো? তোমরা বলবা আর আমি লিখবো। উদয় বললো 5 থেকে 7, কাদের কাছে? 5 থেকে 7 না, আর 5 থেকে 7 জোড়া পেয়ার। খেয়াল রেখো এটা, 5 থেকে 7 জোড়া হচ্ছে কাদের ক্ষেত্রে? আলিজা, ইয়াসিন, কাউসার। ওকে, বুঝলাম বুঝলাম বুঝলাম। তাহলে অস্টিকটিসের ক্ষেত্রে তোমার কত? 4 জোড়া। আমার ভুল হলে কিন্তু বলিও। আর তোমার কন্ডিকটিসের ক্ষেত্রে কত? 5 থেকে 7 জোড়া, 5 থেকে 7 জোড়া। তারপর আর কি কি নিয়ে হচ্ছে তোমার পার্থক্য করা যায়? তোমার কানকু, কানকু বা ওপারকুলাম, ওপারকুলাম, কানকু। কানকু হচ্ছে অস্টিকটিসের ক্ষেত্রে কানকু কি থাকে বা ওপারকুলাম কি থাকে নাকি থাকে না বলো? অস্টিকটিসে কি অপারকুলাম থাকবে নাকি থাকবে না? রায়া বলছে থাকে, রাফসান বলছে হ্যাঁ, সাবিত বলছে থাকে না, যেন কে বললো? আফরা বললো না। না কিন্তু হবে না, থাকবে। অস্টিকটিসে কিন্তু কানকু থাকবে, কানকু থাকবে। আর কন্ডিকটিসের ক্ষেত্রে কানকু থাকবে না, থাকবে না। অর্থাৎ এদের যে ফলকাগুলো আছে সেগুলো হচ্ছে কি থাকবে? একদম উন্মুক্ত থাকবে, কোনো কিছু দিয়ে ঢাকা থাকবে না, কানকু দিয়ে ঢাকা থাকবে না। ঠিক আছে? আর যারা ফুলকা ছিল না তারা যখন বাসায় মাছ আনবে তখন তুমি ওই মাছের যে মাথার অংশ আছে সেটা একটু তুলে দেখবা, তুলে দেখলে দেখা যাবে হচ্ছে এখানে ফুলকা আছে। বুঝছে? বুঝছো? তাহলে কানকু গেল। এবার আচ্ছা, আর কি কি নিয়ে হচ্ছে আমরা পার্থক্য করতে পারি দেখি, আরেকটা পয়েন্ট বলো আমাকে। এই সিয়াম বললো আইসের পার্থক্য, সাব্বাস সাব্বাস। হুম। তারপর বললো একজন বললো হচ্ছে লেজের যে হুমু সার্কেল নাকি হেডার সার্কেল। আরে টেল, হ্যাঁ, সাব্বাস। আইস, ইয়াসিন বলতেছে, জাকারিয়া বলতেছে, তারপর উদয় বললো হ্যাঁ, কোথায় থাকে সেটাও কিন্তু ম্যাটার। তাহলে আমরা কিন্তু আরো অনেকগুলো পার্থক্য লিখতে পারি, তাহলে এখানে আরো কয়েকটা দাগ দিয়ে দিই। ওকে, দরকার পড়লে আরো দিব, সমস্যা নেই। তাহলে আমরা আইসেরটা লিখতে পারি, আইস বা স্কেল। অস্টিকটিসের ক্ষেত্রে 3 ধরনের আইস থাকে, 3 ধরনের। SGT দিয়ে মনে রাখতে বললাম, কি দিয়ে? SGT। এস দিয়ে হচ্ছে সাইক্লোয়েড, সাইক্লোয়েড। তারপর জি দিয়ে হচ্ছে গ্যানোয়েড, টি দিয়ে হচ্ছে কি? টিনয়েড। আর কন্ডেক্টিক্সটা কোন ধরনের আইস থাকে? কন্ডেক্টিক্সে কোন ধরনের আইস থাকে? আলিজা বলছে প্লেকোয়েড, রায়া বলছে প্লেকোয়েড, সবিক প্লেকোয়েড, আতিকা প্লেকোয়েড। সাব্বাস সাব্বাস। তাহলে প্লেকোয়েড। তারপর আর কি আছে বলো? আচ্ছা, লেজ, যে টেইলটা কিরকম, টেইল বা লেজ কিরকম অস্টিকটিসের ক্ষেত্রে কিরকম বলো? হোমো সার্কাল, সেম, হ্যাঁ, হোমো সার্কাল। রাজিম বলছে চোয়ালের বৈশিষ্ট্য, চোয়ালের বৈশিষ্ট্য কিরকম? জো, জো দিয়ে কি বৈশিষ্ট্য বলা যায় বলো? সমান, হোমো সার্কেল, হোমো, এটা হচ্ছে হোমো সার্কেল।
অর্থাৎ এদের যে লেজের যে দুইটা অংশ সেটা কিন্তু কি সমান। আর ওই ক্ষেত্রে হচ্ছে একটা ছোট থাকতে পারে আর একটা হচ্ছে কি বড় থাকতে পারে। তাহলে এটা হচ্ছে হোমো সার্কাল আর হচ্ছে কি হেটারো সার্কাল। হেটারো সার্কাল, হেটারো মানে হচ্ছে ভিন্ন, সার্কাল মানে হচ্ছে কি লেজ। হোমো মানে হচ্ছে একই বা সেম, সার্কেল মানে কি লেজ। আর কি বৈশিষ্ট্য লেখার দরকার আছে, এগুলা লিখলে কিন্তু তোমার কমপ্লিট। আরো থাকলে বলো, দেখি লিখতে পারি কিনা। হ্যাঁ, বসস্থান লেখা যায়, বাসস্থান লেখা যায়। বাসস্থান, এরা হচ্ছে বেশিরভাগ কি অধিকাংশ স্বাদু পানি বা ফ্রেশ ওয়াটারে, অধিকাংশ স্বাদু পানি বা ফ্রেশ ওয়াটার। ওকে, আর এক্ষেত্রে হচ্ছে এরা হচ্ছে সি ওয়াটার বা সামুদ্রিক। তারপর তোমরা কয়েকটা উদাহরণ দিয়ে শেষ করে দিতে পারো। এনাফ। উইং, আচ্ছা উইং কি থাকে নাকি থাকে না? সামুদ্রিক বা সামুদ্রিক নয়। ওকে, তোমরা যদি আরো যদি অ্যাড করতে পারো তোমরা দিও, হ্যাঁ, যদি অ্যাড করা যায় তাহলে দিও, সমস্যা নাই। তবে এই কইটার চেয়ে বেশি দরকার নাই। মনে করো তোমার 3 নাম্বারের মনে করো একটা গতে মনে করো এই কোয়েশনটা আসলো, তাহলে তুমি ছয়টা বৈশিষ্ট্য দিয়ে ছয়টা পার্থক্য দিবা, ছয়টা পার্থক্য দিয়ে শেষ করে দিবা, বেশি দেওয়ার দরকার নেই। বেশি দিয়ে একটা কোয়েশন বেশি লিখতে গিয়ে দেখবা হচ্ছে শেষের কোয়েশনগুলো কি তুমি ভালোভাবে আনসার করতে পারতেছো না, ঠিক আছে? আরো যদি দেওয়া যায় তুমি প্র্যাকটিসের জন্য তুমি লিখে রাখতে পারো, হ্যাঁ, এই 6টা দিলে কিন্তু এনাফ। তো তোমরা যে বললা যে কিছু পারো না, তোমরা তো সবকিছু পারলা, সাব্বাস। এরপর দেখি এখানে কি আর কিছু ছিল? আচ্ছা, এখানে অনেক কিছু ছিল। তাহলে এটা এটা কমপ্লিট। এবার আসছে পুঞ্জাঙ্কি এবং অ্যান্টেনা কোন পর্বের, দেখে এটা বলো। পুঞ্জাঙ্কি বা কম্পাউন্ড আই এবং অ্যান্টেনা কোন পর্বের? কম্পাউন্ড আই কোন পর্বের? রায়া, ইমাস, তকি, মিথিলা, জান্নাত, আলবি, হুমায়রা, সাবা, সবাইকে আর্থ্রোপোডা, ঠিক আছে। আবার ব্যাংকে উভচর বা অ্যাম্ফিবিয়া কেন বলা হয়? কারণ ব্যাং একই সাথে হচ্ছে এদের জীবদ্দশায় বা লাইফ সাইকেলে এরা হচ্ছে যখন ব্যাঙাচি অবস্থা থাকে তখন তারা হচ্ছে জলে বসবাস করে। আবার যখন ব্যাঙাচি অবস্থা থেকে যখন এরা পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয় তখন তারা কোথায় ল্যান্ড বা স্থলে বসবাস করা শুরু করে। অর্থাৎ এরা যেহেতু পুরো লাইফ সাইকেল জুড়ে, জীবন চক্র জুড়ে এরা কখনো জলে বসবাস করে, আবার কখনো কোথায় স্থলে বা মাটিতে বসবাস করে। সেজন্য এদের কি বলা হয় উভচর। অর্থাৎ উভয়চরে এরা কি করে বসবাস করে, পানি এবং মাটি দুইটাতে বসবাস করে বলে কি বলা হয় উভচর বলা হয়। এই জিনিসটা সুন্দর করে তুমি লিখে ফেলবা, শেষ। পূর্ণতা, আরিয়ান এখনো আর্থ্রোপোডা লিখছো? ওকে, তাহলে আর ছিল কিছু এখানে, তাহলে এগুলা শেষ। এবার আসি হচ্ছে একটা সৃজনশীল আমরা প্র্যাকটিস করি। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা কয়েকটি প্রাণী নিয়ে গবেষণা করার সময় তারা দেখতে পেল যে একটি প্রাণীর ত্বক কি শুষ্ক, অর্থাৎ ড্রাই স্কিন এবং আঁশযুক্ত অর্থাৎ স্কেল আছে। তারপর তখন তারা পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে সেই প্রাণীটির শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করলো। এখানে আমরা হচ্ছে এখানে কি বললো যে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী একটা প্রাণী নিয়ে গবেষণা করলো, যেটা দুইটা বৈশিষ্ট্য আমরা এখানে তারা কি করলো তুলে ধরলো, যাতে আমরা বুঝতে পারি যে এটা কোন পর্বের বা কোন শ্রেণীর প্রাণী। কি বললো এখানে? এখানে প্রাণীটা বললো হচ্ছে ত্বক শুষ্ক এবং আঁশযুক্ত। এবার বলো এটা এই প্রাণীটা কোন শ্রেণীর সেটা বলো। এই প্রাণীটা কোন শ্রেণীর সেটা বলো, প্রাণীটার শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো। প্রথমে বলো এই প্রাণীটা কোন শ্রেণীর। চিন্তা করো, আমরা কিন্তু এটা আজকেই পড়লাম যে কোন প্রাণীটার ত্বক শুষ্ক এবং আঁশ যুক্ত। বলো। পর্বতা, পড়শি, জায়েদুল, ফারদিন, সুবা, সাব্বা, সরীসৃপ বা রেপ্টিলিয়া। সাউন্ড কি কম হয় নাকি? সাউন্ড তো ঠিক আছে, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। নুসরাত, জাইবুল, হুজাইফা, সাবিত, আরে সবাইকে সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ। সবারটা তো পড়া হচ্ছে না আর। সৃষ্টি, নাফিস, তালহা, তকি, সুলাইমান, সবার নাম অনেক সুন্দর। তাহলে এটা কি পাইলাম আমরা? আমরা পাইলাম হচ্ছে রেপ্টেলিয়া বা সরীসৃপ। সরীসৃপ, ওকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা কি করতে পারলাম, আইডেন্টিফাই করতে পারলাম। এখন আমরা সিরিয়ালি হচ্ছে সামনের দিকে যাই। প্রাণী জগতের বৃহত্তম পর্বের নাম কি? হুইচ ইজ দ্য লার্জেস্ট ফাইলাম অফ দ্য অ্যানিমাল কিংডম? লার্জেস্ট ফাইলাম বা তোমার সর্ববৃহৎ কোনটা? স্পেলিং রং, রেপ্টিলিয়া। আচ্ছা, তুমি ঠিক করে নিও। আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা, সাব্বাস সাব্বাস। কোনটা? আর্থ্রো
পোডা। ঠিক আছে। আর শিয়া আয়েশা জয়, কিছু পারো না বলে বলে তো সবকিছু তো পারতেছো। শ্রেণীবিন্যাসের ধাপগুলা লিখো, ওই যে কিংডম, তারপর ফাইলাম বা তোমার পর্ব, তারপর ক্লাস, শ্রেণী, তারপর তোমার বর্গ, গোত্র, গণ, তারপর হচ্ছে তোমার প্রজাতি, এই জিনিসগুলো লিখবা সিরিয়ালি। এই যে একটা এভাবে লিখবা, এভাবে এভাবে করে করে লিখবা, মানে বাঁকা করে একটু লিখবা। ওইটা ওইটা আসলে নিয়ম হচ্ছে এভাবে লেখা। তুমি যদি একটার পর একটা লিখো তাহলে কিন্তু হবে না, মানে একটার পর একটা, ওই যে এখানে যেভাবে সাজানো আছে, তোমার কই গেল এটা, এই যে যেভাবে সাজানো আছে সেভাবে লিখবা, ঠিক আছে। একটার পর একটা হচ্ছে ওভাবে নাম দিয়ে দিয়ে লিখবা। তারপর আসি, এই যে গ নাম্বার তো আমরা অলরেডি আনসার পেয়ে গেলাম, এটা হচ্ছে রেপ্টেলিয়া। তারপর এটার অবস্থা, রেপ্টেলিয়ার শ্রেণীর কিছু, তারপর প্রথম লাইন হবে হচ্ছে যে উল্লেখিত প্রাণীটা হচ্ছে আমাদের রেপ্টেলিয়া বা সরীসৃপ শ্রেণীর প্রাণী। তারপর কি লিখবো আমরা, কয়েকটা বৈশিষ্ট্য দিব, কয়েকটা উদাহরণ দিয়ে আমরা শেষ করবো। তাহলে একটা প্রথম লাইন দিব, অর্থাৎ একটা যে হেডলাইন দিব। প্রথম হচ্ছে একটা প্রথম লাইন হবে আমাদের ক্ষেত্রে কি, যে এটা যে রেপ্টেলিয়া বা সরীসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত সেটা। তারপর দ্বিতীয় হবে এর বৈশিষ্ট্য কি কি ছিল, অন্যান্য বৈশিষ্ট্য কি কি আছে সেগুলা। তারপর আমরা আর কয়েকটা উদাহরণ দিয়ে আমরা প্রশ্নের আনসার এখানে শেষ করে দিতে পারি। আর কেউ যদি সময় থাকে তাহলে তোমরা বাসস্থান বা কোথায় থাকে জিনিসটা সেটাও উল্লেখ করতে পারো। তারপর প্রাণীটার শ্রেণীগত অবস্থান জানা ছাত্রছাত্রীর জন্য প্রয়োজন কেন, বিশ্লেষণ করো। শ্রেণীগত অবস্থান জানা ছাত্রছাত্রীর জন্য প্রয়োজন কেন, এটা হচ্ছে তোমার ওই যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, যে শ্রেণীবিন্যাসের যে প্রয়োজনীয়তা সেটা হচ্ছে তোমরা কি করবা, উল্লেখ করবা। এই যেটা শ্রেণীবিন্যাস কেন প্রয়োজন, প্রাণীটা সম্পর্কে জানা কেন প্রয়োজন, সেই জিনিসগুলো কি করবা, উল্লেখ করবা। আচ্ছা ঠিক আছে কিনা বলো। ফারিহা সুন্দর করে লিখে দিয়েছে, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, জগৎ কয়টা। এই যে জগৎ হচ্ছে উদ্ভিদের জন্য একটা আলাদা জগৎ আছে, প্রাণীর জন্য একটা আলাদা জগৎ আছে, তারপর দেখবা হচ্ছে অণুজীবদের জন্য একটা আলাদা জগৎ আছে। জগৎ অনেকগুলো হইতে পারে, ঠিক আছে। অর্পা, ওকে, ঠিক আছে ঠিক আছে, শেষ, এখানে শেষ। শ্রেণীবিন্যাস হচ্ছে তোমাদের বিভিন্ন প্রাণীদের যে তোমার বৈশিষ্ট্য এবং এদের সম্পর্কে যে মিল অমিলের উপর ভিত্তি করে এদের বিভিন্ন স্তরে স্তরে ভাগ করা হচ্ছে কি, শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। হুম আচ্ছা, তোমাদের কাজ হচ্ছে এটা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমাদের এসডব্লিউ হচ্ছে এটা। আর হোমওয়ার্ক কি আছে, নাই, এটাই। শ্রেণীবিন্যাস কি, তারপর হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা দেখো, তারপর হচ্ছে প্রাণীটা কোন শ্রেণীর, দুইটা শ্রেণীর পার্থক্য থাকার কারণ লিখবা, ঠিক আছে। কোনটা কোন পড়বে সেটা তুমি বের করবা। ওকে। কি বলতেছে এটা, অধিজগৎ, বুঝলাম না এটা, অধিজগৎ কি। সাফাকাত, কুইজ নেই আজকে, কুইজ নেই। হুম নিডোব্লাস্ট এবং নিডোসাইটের মধ্যে পার্থক্য শোনো, নিডোসাইটটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ কোষ আর নিডোব্লাস্ট হচ্ছে একটা বাচ্চা কোষ। বাচ্চা কোষটা আস্তে 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 কি হবে, পরিণত বা ম্যাচিওর হয়ে তোমার নিডোসাইট তৈরি হবে, ঠিক আছে। তুমি যখন বাচ্চা ছিলা তখন তুমি একরকম, আর তুমি যখন এখন বড় হয়েছো তুমি একরকম। অর্থাৎ বাচ্চাকালের যে কোষটা সেটা হচ্ছে নিডোব্লাস্ট, আর যেটা হচ্ছে বড় হয়ে গেছে বা ম্যাচিওর বা পূর্ণাঙ্গ হয়ে গেছে তো সেটাকে আমরা কি বলছি, নিডোসাইট, সেম জিনিস, ঠিক আছে। ওকে, আজকে এখানে শেষ। আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। প্রকোষ্ঠ মানে চেম্বার, গর্তের মতো জিনিস যেটা তোমার হার্টে থাকবে, ঠিক আছে। আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আমার জন্য দোয়া করো, ইনশাল্লাহ দেখা হবে আবার। টাটা। হুম আচ্ছা, নেক্সট স্লাইডে দিয়ে দিই। ওকে, এটা কিন্তু জমা দিবা, ঠিক আছে।